আবার মেরেছে। আপুর গলার চারপাশে আবছা আঙ্গুলের ছাপ থেকে দৃষ্টি সরালাম আমি। শাড়ি পরা আছে বিধায় ওদরের ডান পাশের লালচে দাগটাও চোখে পড়ল আমার। সেখানে দৃষ্টি নিবদ্ধ হলো আবারও। পালিয়ে এসেছ, তাই না? আপুর বিক্ষত শরীরটা নড়ে উঠল ভূমিকম্পের মতো। ব্যস্ত হয়ে পড়ল আঘাতগুলো ঢাকতে। আঁচল টেনে মাথা মুড়িয়ে দ্রুত বলল, বাবা মা কি ঘুমিয়ে পড়েছে? আমার দৃষ্টি কেঁপে উঠলেও আপুর আবৃত শরীর থেকে সরল না। চোখের কল এমনভাবে ভরে উঠল যেন প্রতিটি আঘাত আমাকে করা হয়েছে। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে সে আঘাতের অসহনীয় ব্যথা। আপু আমার দিক থেকে উত্তর না পেয়ে বিরক্ত হলো না, রাগও করল না। পুনরায় প্রশ্ন করার উৎসাহ পেল না বোধ হয়। বসার রুমের ঘড়ির দিকে তাকিয়ে বলল, ৩টা বাজে? বাবা তো 11টা বাজেই শুয়ে পড়েন। মাও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হবে। ঘড়ির থেকে চোখ সরিয়ে আবারও বলল, তুই এখনও জেগে আছিস কেন? পরীক্ষা চলছে নাকি? আমি চুপ থাকতে পারলাম না। আপুর ফোলা চোখের দিকে চেয়ে মৃদুস্বরে বললাম, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। কলিং বেলের শব্দে জেগেছি। আপু বিস্মিত হলো। অনুশাসনের আদলে বলল, তুই খুলতে গেলি কেন? যদি আমার জায়গায় চোর ডাকাত হতো? এখনও সাবধান হতে শিখলি না? এত বোকা হলে তো শ্বশুরবাড়িতে খেটে মরবি। আমি বেফাঁসে বলে ফেললাম, বড় অপুর মতো। আপু হকচকিয়ে গেল। অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে ফেলল। সোফার উপর পিঠ লাগিয়ে বলল, মা বাবাকে ডেকে ঘুম ভাঙানোর দরকার নেই। আমি সকালে কথা বলে নেব। তুই গিয়ে শুয়ে পড়। তুমি শুবে না? আপু চোখ বন্ধ করেই বলল, হ্যাঁ, বিছানায় শুতে ইচ্ছে করছে না, এখানেই ভালো লাগছে। আমি স্পষ্ট দেখলাম আপুর শরীর কাঁপছে। কথা বলছে জিরিয়ে জিরিয়ে। মেঝে থেকে পা তুলছে খুব সাবধানে। আমি ঠোঁট চেপে কান্নার দমক আটকে বললাম, কিছু খাবে আপু? আপু কিছু বলতে চেয়েও পারল না। শক্তির কাছে গলার স্বর হারিয়ে গেছে। মাথা হালকা নেড়ে না বোঝাতে আমার চোখ ছিঁড়ে পানি বেরিয়ে এলো। পা দুটো ছুটি আনলাম নিজের রুমে। একটা বালিশ আর কাঁথা নিয়ে ছুটে গেলাম বসার রুমে। আপুর মাথার নিচে বালিশ রেখে কাঁথাটা শরীরে মেলতে মেলতে বললাম, আপু আর যেও না। আমরা রাত জেগে গানের কলি খেলব, পাল্লা দিয়ে ভোরের ফুল কুড়াবো, মা বাবাকে বোকা বানিয়ে সিনেমা দেখব। আপু গভীর ঘুমে আচ্ছন্ন। কাঁথার ওম টেনে নিতে আমি সরে আসলাম। সকালে ঘুম ভাঙল চেঁচামেচিতে। আড়মোড়া ভাঙতে গিয়ে একটা পুরুষ কণ্ঠ পেলাম। চট করে বিছানা ছেড়ে বাইরে ছুটলাম। যা ভেবেছিলাম তাই, দুলাভাই এসেছে। বাবার সাথে কথা বলছি উচ্চস্বরে। কথার ফাঁকে ফাঁকে আপুর দিকে তাকাচ্ছে আগুন চোখে। আপু ভয়ে জড়সড় হয়ে মায়ের এক হাত চেপে ধরে আছে। নিচু স্বরে অনুনয় বিনয় করছে, আমি যাব না মা, ওনাকে চলে যেতে বলো। মায়ের জন্য অনুরোধ রাখার কোনো অভিব্যক্তি নেই। মেয়েকে রেখে মীর জামাইয়ের আদর যত্ন করার জন্য ব্যস্ত হয়ে উঠল। বাবাও মীর জামাইকে শান্ত করতে আপুকে ধমক দিচ্ছে। বাবার ধমকের ওপর খুব একটা ভরসা পাচ্ছে না দুলাভাই। তাই সুযোগ পেলেই গরম চোখে ঝলসে দিতে যাচ্ছে আপুর নাছরবান্দা মনোভাবকে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। হতাশ মনে নিজের রুমে ফিরে গেলাম। এরপরে ঘটনা কি হবে সেটা তো আমার মুখস্থ। বাবা মায়ের জোড়াজড়িতে হয়তো স্বামীর রাগের ভয়ে ঠিকই ফিরে যাবে। 3 বছর ধরে এভাবেই চলে আসছে। দুলাভাই মেরে ক্লান্ত হন না। আপু রাতের আধারে পালিয়ে আসতে অসফল হয় না। বাবা মায়ের জামায় আদর ফোরয় না। আমি হাত মুখ ধুতে যাওয়ার আগে বড় আপুকে কল দিলাম। জানি এ সময়টায় আপু কল ধরতে পারবে না, তবুও বারবার দিলাম। আমার জেদের কাছে পরাজিত হয়ে বড় আপু বার্তা পাঠালো, তাই শোনা, আমি তো নাস্তা সাজাচ্ছি। তোর দুলাভাই অফিস গেলে কল ব্যাক করছি। পাগলামি করে না, অনেক আদর। বড় আপুর আদরে আমি একটুও খুশি হতে পারলাম না। ফোন ঢিল মারলাম দূরে। বিছানার চাদর খামচে ধরে ঝিম ধরে থাকলাম অনেকক্ষণ। অনেকটা সময় এভাবেই থেকে ফোন তুলে নিলাম আবার। বার্তার বিপরীতে লিখলাম, আমি কখনো বিয়ে করব না, কখনো না, কখনোই বিয়ে করব না। এই মনোবলে মন, মস্তিষ্ক ও শরীরকে যখন গড়ে তুলতে ব্যস্ত হয়ে পড়লাম, তখনই বাধা হয়ে দাঁড়ালো এক সন্ধ্যা। মা একটা ছবি ও সিভি টেবিলের ওপর রেখে বলল, তোর বাবা বলেছে কাল বাসা থেকে বের না হতে। আমি অবাক হলাম। সন্দেহে গলায় জিজ্ঞেস করলাম, কেন? মা সরাসরি উত্তর দিল না। টেবিলে রাখা ছবি ও কাগজটার দিকে চোখ রেখে বলল, এগুলো দেখলেই বুঝতে পারবি। আমি ভ্রুকুচকে মায়ের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। তারপরে হামলে পড়লাম রেখে যাওয়া কাগজ ও ছবিটার ওপর। ছবিতে একটা ছেলের মুখ স্পষ্ট হতে আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। কয়েক বছরের লালিত সংকল্প ভেঙে যাওয়ার ভয়ে আত্মচিৎকার বেরিয়ে এলো গলা ছেড়ে। ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে এলাম। রান্নাঘরে মাকে পেয়ে বললাম, বাবাকে বলো আমি বিয়ে করব না। কোনো ছেলে যেন আমাকে দেখতে না আসে। মা একটুও ঘাবড়ালো না, উদ্বিগ্ন হলো না। স্বাভাবিক গলায় বলল, ঝামেলা করিস না।
আমি মাকে মানানোর জন্য অস্থির হলে সে বলল, চিংড়ি দিয়ে করলা ভাজি খাবি বলেছিলি না, রেঁধেছি, পড়া শেষ করে তাড়াতাড়ি আয়। মায়ের কথায় আমি প্রলুব্ধ হলাম না। নিজের মতামতে অটুট থাকতে আবারও বললাম, আমি বিয়ে করব না, কখনো না। মা একটু চুপ থেকে বলল, তোর বাবার শরীরটা বেশি ভালো না, থার্মোমিটারটি কি তোর রুমে দিয়ে যাস তো, একটু তাপমাত্রাটা মেপে দেখব। আমি চোখ মুখ শক্ত করে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। থার্মোমিটারের খোঁজ নিলাম না। আমি ধরে নিলাম এসব বলে তারা আমাকে দুর্বল করতে চাচ্ছে, আমার মনোবল ভেঙে দিয়ে এ বাড়ি থেকে তাড়াতে চাচ্ছে। আমার ভীষণ রাগ হলো, অভিমান হলো, চোখে পানি এলো। খুব আপন দুটো মানুষকে হঠাৎ করেই পর বোধ হলো। ঝাপসা চোখে ছোট আপু, বড় আপুর মুখ ভেসে উঠতে আমি মনে মনে উচ্চারণ করলাম, আমি কখনো বিয়ে করব না, কখনোই না। রাতে চিংড়ি করলা ভাজি দিয়ে ভাত খাওয়া হলো না আমার। রুমের সিটকানি শক্ত করে টেনে দিয়ে ঘুমিয়ে পড়লাম। চিন্তা, আশঙ্কা, দুর্ভাবনায় ঘুম ঠিকমতো হলো না। অস্থির চিত্তে এপাশ ওপাশ করতে করতে রাত পার হয়ে গেল। নাস্তার টেবিলে আমাকে না পেয়ে মা ডাকতে আসে। আমি উত্তর দেই না। মা জোর তালে দরজায় ঠকঠক শব্দ করলে আমি কান চেপে ধরি। বালিশ দিয়ে মুখ ঢেকে চুপচাপ শুয়ে থাকলাম। মায়ের সাথে বাবার গলা আসতে আমার কলিজায় একটুখানি হয়ে গেল। পুরোপুরি দুর্বল হয়ে যাওয়ার পূর্বে বুদ্ধি এঁটে ফেললাম। সেই বুদ্ধি সফল কাম করতে কল দিলাম ছোটবেলার বান্ধবী তিন্নিকে। চুপচাপ আমার মুখে সবটা শুনলেও পালানোর কথা আসতে সে আটকে উঠল। অবিশ্বাস্য গলায় বলল, পালাবি? তুই সত্যি পালাবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তাকে বিশ্বাস করাতে বললাম, সত্যি নাকি মিথ্যা সে তো একটু পরই টের পাবি। তুই শুধু বাবা মাকে ম্যানেজ করে আমার রুমে আয়, জলদি। তিনি আসছি বলে কল কেটে দিল। ওর বাসা আর আমার বাসার দূরত্ব খুব একটা বেশি না, 20-30 মিনিট লাগবে। এ সময়ে আমি আমার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিতে শুরু করলাম। এদিকে মা বাবা ডাকাডাকি পর্যায়ক্রমে চলছেই। বেশ কিছুক্ষণ পর তিন্নির গলা পেয়ে আমি সাহস পেলাম। সচেতন হয়ে বোঝার চেষ্টা করলাম মা বাবা আশেপাশে আছে নাকি। মনে হলো নেই, তাই দরজা খুলে দিলাম। তিন্নির হাত ধরে টেনে ভেতরে আনবো তখনই বলল, এই যে আমার বান্ধবী তাইবা, ছবিতে তো দেখছই, এবার সরাসরি দেখো। আমি বিস্ময় চোখে দেখলাম তিন্নির পেছনে সেই ছবির মানুষটি দাঁড়ানো। আমার পাথর হওয়া শরীরটাকে একদিকে সরিয়ে তিন্নি ভেতরে ঢুকে পড়ল। সেই ছবির মানুষটাকেও ভেতরে ঢুকালো। বিছানায় বসিয়ে দিয়ে আমার কাছে এসে বলল, তোরা কথা বল, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। তিন্নি চলে যেতে যেন আমার প্রাণ ফিরে এলো। ধীরে ধীরে অনুভূতিরা জাগ্রত হলো। মানব চর্মের আড়ালে থাকা যন্ত্রাংশগুলো কাজ করতে শুরু করলো। আমি ছবির মানুষটির দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলে তিনি বললেন, আপনার পা দুটো তো খুব সুন্দর, আলতা পরলে বেশ মানাবে। আমি যারপনায় বিস্মিত হলাম। বিস্মিত নয়নজোড়া তার দিকে স্থির হলো। এমন করে পায়ের প্রশংসা পায়নি কখনো। তাই হয়তো আমাকে থামিয়ে দিল, অথবা সুকণ্ঠে আমাকে আকৃষ্ট করল। নিয়ম করলে আলতা পরেন, তাই না? আজ পরেননি যে, ভুলে গেছেন? তার বিরতিহীন প্রশ্নে আমার ঘোর কেটে গেল। বিস্ময়ের জায়গায় বিরক্ত জায়গা করে নিল। কঠিন হয়ে বললাম, উঠুন। বিপরীতে সে নরম চাহনি দিল। জায়গা ছেড়ে এক চুলও নড়ল না। যেন কিছু হয়নি এমনভাবে আবার বলল, আলতা নেই, ফুরিয়ে গেছে, আমি এনে দেব। তার কৌতূহলপনায় আমার ভারী রাগ হলো। বারবার পায়ে তাকানোর ফলে অস্বস্তি চেপে ধরল লজ্জা ঢাকায় কায়ায়। আমি আলগোছিয়ে পাজামার নিম্নাংশ দিয়ে পা ঢেকে রাখার চেষ্টায় মেতে উঠলাম। সে বসা থেকে দাঁড়ালো। আমার দিকে এক পা এগিয়ে বলল, কোথায় পাওয়া যাবে বলেন, আমি এনে দিচ্ছি। আমি ক্রুদ্ধ নয়নে ফিরে তাকালাম, বললাম, বেরিয়ে যান। সে বোকা চোখে তাকিয়ে থাকলে আমি জোর দিয়ে বললাম, আমার রুম থেকে বেরিয়ে যান, এক্ষুনি। সে বের হলো না। কপাল কুঁচকে চেয়ে থাকলো কয়েক সেকেন্ড। তারপর নিরুদ্বেগে বলল, আমি তো থাকতে আসিনি, দেখতে এসেছি, ভালো করে দেখি, তারপর চলে যাব। আমি অবাক হয়ে দেখলাম সে আমার রুমের সব কিছু খুঁটে খুঁটে দেখছে। আমি রাগে ক্ষোভে তার দিকে ধেয়ে গেলে সে চটজলদি বলল, তিন্নি চা আনতে গিয়েছে, আসুক, চা খাই। আপনি বের হবেন না? আমি তেমনটা। তাকে কথা শেষ করতে না দিয়েই আমি বললাম, ঠিক আছে, আপনি থাকুন, আমি বেরিয়ে যাচ্ছি। কথাটা বলতে বলতে আমি নিজের রুম ছেড়ে বেরিয়ে এলাম। ধপধপ পা ফেলে কয়েক কদম এগিয়ে যেতে তিন্নির সামনে পড়লাম। সে ট্রে হাতে পট আটকে বলল, তোদের কথা শেষ? আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, তোকে বলেছিলাম আমাকে সাহায্য করতে, আর তুই এটা কি করছিস? তোকে তো সাহায্য করছি এভাবে ছেলেকে আমার রুমে ঢুকিয়ে দিয়ে। তুই তো আমার বাবা মায়ের চেয়েও এক ধাপ এগিয়ে। আমি যতদূর জানি তারা এই কাজটি করতে হাজারবার ভাবত। তিনি আমাকে মানাতে নরম হয়ে বলল, তুই ভুল বুঝছিস তাইও,
আমি উত্তেজিত হয়ে পড়লাম। খানিকটা চড়া গলায় বললাম, আমি ঠিকই বলছি। তিন্নি মাথা নেড়ে আরেকটু নরম হয়ে কিছু একটা বলতে চাইলে আমি থামিয়ে দিলাম। বললাম, তুইও আমাকে বুঝলি না কেন তিন্নি? সে ছোটকাল থেকে আমাদের বন্ধুত্ব। আমার কোনো ব্যাপারটা তুই জানিস না? কোন ঘটনাটা অজানা? বাবা মা যা জানে না তুই সেটাও জানিস, তবু এমন করলি? তিনি অসহায়ের মুখ বানিয়ে বলল, আমার কথাটা শোন তাইও, কিছু শোনার নেই। তুই খুব ভালো করে জানিস এসব বিয়ে টিয়েতে আমার কোনো আগ্রহ নেই। কেন নেই সেটাও জানিস। জানি বলেই তো ভাইয়াকে নিয়ে এসেছি। আমি একটু চমকে বললাম, ভাইয়া? তিনি একটু স্বাভাবিক হলো, সাহস করিয়ে বলল, তোকে যে দেখতে এসেছে সে আমার ভাইয়া হয়, চাচাতো ভাই। নাম অমিত হাসান। খিলক্ষেতে পরিবার নিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে। বিয়ের জন্য চাচি মেয়ে খুঁজছেন। আর তখনই আমার কথা মনে হলো। তিনি দ্রুত ওপর নিচ মাথা নাড়লে আমি কাঠস্বরে জিজ্ঞেস করলাম, কেন? তিনি বেশ আগ্রহ নিয়ে বলল, তোর ভুল ভাঙানোর জন্য। ভুল? হ্যাঁ, ভুল। ছোটবেলা থেকে তুই মনের মধ্যে যে ভুলের বাসা বেঁধেছিস তা ভেঙে দেওয়ার জন্য। অমিত ভাইয়াকে আমি ছোটবেলা থেকেই চিনি, তার আচার ব্যবহার মুখস্থ। আর সেখান থেকে আমার বিশ্বাস হয়েছে তোর ভুল যদি কেউ ভাঙাতে পারে সে অমিত ভাইয়া। সেজন্যই তোকে না জানিয়ে ভাইয়াকে তোর ছবি দেখিয়েছিলাম। এক দেখায় পছন্দ করে ফেললে আমি আন্টিকে জানাই। ও, তার মানে এই সব কিছু তোর পরিকল্পনা? তিনি একটু থামল। বুঝতে পারল অমিতের ব্যাপারে আমি মোটেও কৌতূহলী নই। তাই বলল, একটু বোঝার চেষ্টা কর তাইও। একটা মানুষের পক্ষে একা একা সারা জীবন থাকা সম্ভব নয়। একটা সময় গিয়ে মন চাইবে কেউ পাশে থাকুক, শরীর চাইবে কেউ তাকে ছুঁয়ে থাকুক। আমার ধৈর্য ধরা মনটা হঠাৎই ক্ষিপ্ত হয়ে গেল। চোরমার করে দিতে ইচ্ছে করল তিন্নির মাত্র বলা কথাটুকু। তীব্র প্রতিবাদ করে বললাম, পারে, অবশ্যই পারে। আর সেটা আমি প্রমাণ করে দেব। তিনি আমার কথার প্রতিবাদ আমলে নিল না। নিজের ইচ্ছেটাকে চাপিয়ে দিতে বলল, আমাকে ভালোবাসিস তো? তাহলে অমিত ভাইয়াকেও ভালোবাসতে পারবি, বিশ্বাস করতে পারবি। সে আমার আত্মীয়, আমার আপন চাচার ছেলে। আমি শীতল কণ্ঠে বললাম, বিয়ে আত্মীয়তাও নষ্ট করে দেয় তিনি, যার প্রমাণ ফাতেমা। তিনি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। হয়তো ফাতেমার মুখটা মনে পড়েছে। গত বছরেই তার ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। ফুপুর কোলে খেয়ে খেলে বড় হওয়া মেয়েটা বিয়ের পরে কেমন বড় হয়ে গেল। আদর করে ডাকা ফুপি নামটা বদলে আম্মা হয়ে গেল। কলেজ আসা বন্ধ হলো। মাসের পর মাস বাপের বাড়িতে না গিয়েও চাল ডাল চুরি হওয়ার বদনাম দীর্ঘ করেছে। তিন্নির নীরবতাকে ফেলে আমি বসার রুমের দিকে এগিয়ে গেলাম। দূর থেকে দেখলাম মা বাবা তাদের বয়সী কারোর সাথে কথা বলছে। আপ্যায়ন চলছে পুরো দস্তর। নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত থাকায় হয়তো আমাকে খেয়াল করেনি। সেই সুযোগে আমি বড় দরজা পার হয়ে রাস্তায় চলে আসলাম। পাহাড় মাপের মন খারাপ নিয়ে যখন উদাস ভঙ্গিতে হাঁটছিলাম, তখনই একটি মেয়ে এসে দাঁড়ালো। ময়লা ও ছেঁড়া কাপড়ের দুঃখী মুখটি আমার মন খারাপ ভুলিয়ে দিল। কান্নায় ভেঙে পড়ে বলল, আপা, আমার পোলাটার গায়ে মেলা জ্বর, কয়টা টেহা দিয়ে সাহায্য করেন। তার ডান কাঁধের বাচ্চাটিকে আমি খেয়ালই করিনি। সে মায়ের কাঁধে মাথা রেখে বেঘরে ঘুমাচ্ছে। ঘুমন্ত মুখ চেয়ে জিজ্ঞেস করলাম, তোমার ছেলে? হ আপা। আমি মেয়েটির মুখে আরেকবার চোখ বোলালাম। বয়স বিশর্ধ হবে না। আমি ছেলেটির মাথায় আদরে হাত রেখে চমকালাম। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। ওর বাবা কোথায়? মেয়েটি পিছন তাকিয়ে তীব্র ভরৎসনায় বলল, সারা রাত জুয়া খেলা, এখন ঘুমাইতেছে। আমিও মেয়েটির পেছনে তাকিয়ে দেখলাম দেয়ালের সাথে ঘেঁষে ধুলোর মধ্যে মরা লাশের মতো কেউ শুয়ে আছে। মেয়েটিকে কিছু একটা বলার প্রস্তুত হতেই তিন্নি ছুটে এলো। আমার সাথে ধাক্কা খেয়ে নিজেকে সামলালো। হাঁপাতে হাঁপাতে বলল, তুই এখানে? আর আমি সারা বাড়ি খুঁজছি। আমি ভয়ানক বিরক্ত নিয়ে তিন্নির দিকে তাকালাম। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ওর হাত থেকে পার্স নিলাম। একটা 100 টাকার নোট বের করতে করতে বললাম, সব পুরুষ এক, আর কত প্রমাণ লাগবে? তিন্নির দিক থেকে কোনো উত্তরের অপেক্ষা না করেই মেয়েটির হাতে টাকা গুজে দিতে চাইলাম। তখনই সে সুকণ্ঠ বেজে উঠল, সব পুরুষ এক নয়। আমি ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে দেখলাম অমিত দাঁড়িয়ে আছে। হালকা হেসে এদিকে এগিয়ে আসলো। দুঃখী মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনার দেখায় ভুল আছে। আমি সপ্রশ্নে তাকালে সে আবার বলল, এই বাচ্চাটি এই মেয়ের নয়। শুয়ে থাকা লোকটিও তার স্বামী নয়। আমার চাহনি পূর্বের মতো থাকলে সে মৃদু হেসে বলল, এ মেয়েটির বিয়ে হয়নি, সে আপনাকে বোকা বানাচ্ছে। আমি আশ্চর্য হয়ে বললাম, আমাকে বোকা বানাবে কেন? ব্যবসা করার জন্য। বিশ্বাস না হলে তাকে জিজ্ঞেস করুন। আমি দুঃখী মেয়েটির দিকে তাকাতেই সে শব্দ করে কান্নায় ভেঙে পড়ল।
কোলের ছেলেটিকে নিচে রেখে পায়ে পড়ে অনর্গল বলতে থাকলো, আমারে মাফ করে দেন আফা, আমার এখন করবো না। আমি অবাক হয়ে দেখলাম নামিয়ে রাখা ছেলেটি দৌড়ে কোথাও চলে গেল। অমিত মেয়েটির দিকে তাকাতেই সে ভয়ে জড়সড় হয়ে পালালো। আমি কিং কর্তব্যে বিমূঢ় হয়ে পড়লে অমিত এসে বলল, এবার বিশ্বাস হলো তো আপনার দেখায় ভুল হতে পারে? আমি চুপ থাকলে সে আবারও বলল, দেখা যদি ভুল থাকে ভাবনায় ভুল থাকতে পারে, আর সেটা আমি প্রমাণ করে দেব শীঘ্রই। আপনি মানতে বাধ্য হবেন সব ছেলে এক নয়। আমি নিজের ভাবনায় অটুট থেকে বললাম, সব ছেলে এক, আপনি বললেই ভিন্ন হয়ে যাবে না। অমিতকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি হাঁটা ধরলাম। তিনি পিছু ধরলে গরম চোখে শাসিয়ে দিলাম, খবরদার আমার পিছু নিবি না, তাহলে কিন্তু ভালো হবে না। তিনি ভয়ে থেমে গেলেও অমিত থামল না, সে আমার পিছু পিছু আসতে লাগলো। আমি থমকে ঘাড় বাঁকিয়ে তাকালাম, রাগে ফুঁসে উঠে বললাম, আপনাকে বলেছি না চলে যেতে? সে অবুঝ মানুষের মতো বলল, কি করে যাব, আমার জুতা তো আপনার পায়ে। অমিত জুতা ফেরত নিয়েও আমার পিছু ছাড়ল না, আমার সাথে বাসায় ঢুকল। বসার রুমে পৌঁছে বাঘ বদলালো। আমি ছুটলাম নিজের রুমে, আর সে অংশ নিল বড়দের আলোচনায়। তারা কখন ফিরে গেল আমি বুঝতে পারিনি। তিনি বার কয়েক দরজায় কড়া নেড়েছিল, কাজ হয়নি। আমি নিশ্চুপ হয়ে বসেছিলাম বিছানার ঠিক মাঝখানটায়। একসময় মোবাইল হাতে নিয়ে কল দিলাম আপুকে, সে রিসিভ করতেই এক ছুটে নালিশ করলাম বাবা মায়ের নামে। তারপর শক্ত আটে জানিয়ে দিলাম আমি বিয়ে করব না। যদি জোরাজোরি করে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তাদের সম্মান রক্ষা করতে চাইলে বিয়ের আলাপ আলোচনা যেন বন্ধ করে দেয়। বিপরীতে আপু তেমন কিছু বলল না, কোনোরকম উদ্বিগ্নতা দেখালো না, ছোট্ট করে আচ্ছা বলে কল কেটে দিল। আমিও মোবাইলটাকে দূরে ফেলে হাঁটুতে মুখ গুজে ঝিমাতে থাকলাম। কিছু মিনিট অতিবাহিত হতেই বড় আপুকে কল লাগালাম। সর্বসময়ের মতো এবারই সে কল ধরতে পারল না। আমার কলের পর কলে বিরক্ত হয়ে বার্তা পাঠালো, তোর এত জেদ কেন তাইও, একটু অপেক্ষা কর, ফ্রি হয়ে কল ব্যাক করছি। আমার শরীর জ্বলে উঠল। তীব্র বিদ্রুপ করে বলতে ইচ্ছে হলো, এই জীবনে কি কল ব্যাক করেছ? অপেক্ষা করাতে করাতে আমি 16 থেকে 22-এ পা দিয়েছি, তাও তুমি ফ্রি হও না। তোমার শ্বশুর শাশুড়ি ননদ স্বামী কয়, জীবনের খাবার এ জীবনে খাচ্ছে যে তুমি রান্নাঘর থেকে নিস্তার পাচ্ছ না। বলতে পারলাম না, বলার মতো অবস্থায় নেই তো। তার রাগকে সংযত করে লিখলাম, আমি কিন্তু আর বিয়ে করব না আপু, বাবাকে বলো এসব বন্ধ করতে, না হলে কিন্তু পালিয়ে যাব। আপু সেই মেসেজের প্রত্যুত্তর করলো মাঝরাতে, যার সাথে পালিয়ে যাবি তার নাম ঠিকানা দে, আমি বাবার সাথে কথা বলে দেখি কোনো সুবিধা করতে পারি নাকি। আমার ইচ্ছে হলো ফোনটা আছাড় মারি, নিজেকে শেষ করে দিই। এই অসহ্য রকম অবস্থা থেকে মুক্তির পথ কি? তাহলে কি সত্যি সত্যি আমাকে পালাতে হবে? কিন্তু পালিয়ে যাব কোথায়? কার কাছে থাকব? কার কাছে নিজেকে আমানত করব? মুহূর্তে আমার চিন্তার দুনিয়া আধার হয়ে উঠল। সারা দিন রাত উপোস থাকায় শরীরও দুর্বল হয়ে পড়ল, মস্তিষ্ক অচল। আমি রাগ অভিমান ভুলে দরজার কপাট মিললাম। খাবারের খোঁজে রান্নাঘরের দিকে এগোতেই বাবার রাগান্বিত কণ্ঠস্বর পেলাম। কোন একটা ব্যাপারে মাকে শাসাচ্ছে খুব। আমার কর্ণপাত একটু মনোযোগী হতেই নিজের নামটা বাবার কণ্ঠস্বরে বেজে উঠল। সাথে সাথে আমি জানি না জানা ব্যাপারটি বুঝে গেলাম। তাদের থেকে মনোযোগ সরিয়ে ফেলতেও মায়ের কথাটা অস্পষ্ট শুনতে পেলাম। তিনি বলছেন, শান্ত হও, আমি তাইবার সাথে কথা বলবো, ও বুদ্ধিমতী, বুঝিয়ে বললেই বুঝবে। আমি হেসে ফেললাম, ভাত বাড়ার জন্য প্লেট নিলাম। হাঁড়িতে চামচ ঢুকিয়ে বিড়বিড়িয়ে বললাম, বুদ্ধিমতী বলেই বোঝাতে পারবে না মা। পরের দিন সকালে মায়ের সাথে দেখা হতে আমার বুক কেঁপে উঠল। আটকে উঠে বললাম, বাবা তোমাকে মেরেছে? মা যেন আমার থেকেও বেশি চমকালো। বিস্ফোরিত চোখে বলল, কি বলছিস, মাথা ঠিক আছে? আমি তার কপালের ডান পাশের ফোলা জায়গায় আলতো হাত রেখে বললাম, আমি আর ছোট নেই মা, মিথ্যা বলা বন্ধ করো। মা কিছু একটা বলতে চেয়ে পারল না। আমি পাগলা ষাঁড়ের মতো বাবার কাছে ছুটে গেলাম। সে ঘুম থেকে উঠেছে মাত্র, চোখে মুখে শ্লান্ত ভাব। মাকে মেরেছ কেন? বাবার শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। বজ্রহতের মতো চেয়ে থাকলো কয়েক সেকেন্ড, তারপর বিস্ময় ঝরে পড়ল কণ্ঠস্বরে, আমি তোর মাকে মেরেছি? হ্যাঁ মেরেছ, তুই দেখেছিস? আমি সরাসরি হ্যাঁ বলতে পারলাম না, খানিকটা দুর্বল গলায় বললাম, আমি শুনেছি মাঝরাতে মাকে বকছিলে। বাবা বিছানা থেকে নেমে এসে বললেন, তো বকবো না? তার আদরে তো তুই বেদব হয়েছিস। আমার চোখ জোড়া ধপ করে জ্বলে উঠল, মান্য করা ভঙ্গি ছুটে গেল। বাবার চোখে চোখ রাখতে একটুও সময় নিল না। প্রতিবাদ করে উঠলাম, আমি যদি বেদব হয়ে থাকি তাহলে তোমার জন্য, সব দায় তোমার।
তাহলে মাকে কেন বকবে? বাবার শক্ত মুখ আরও শক্ত হয়ে উঠল। অনেকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পূর্বক্ষণ। আমি একটুও দমালাম না। বললাম, কিছু একটা হলেই মাকে দোষী মনে হয় কেন বাবা? আমরা কি শুধু তার সন্তান, নাকি আমাদের লালন পালন দায় একমাত্র তার? যদি তাই হয়, তাহলে তোমাকে বাবা ডাকা ছেড়ে দিই। এত করে মা এবং আমরা সকলে তোমার শারীরিক ও মানসিক অত্যাচার থেকে মুক্তি পাব। তুমি যদি আমাদের খারাপ গুণগুলোকে গ্রহণ করতে না পারো, তাহলে ভালো গুণকেও গ্রহণ করবে না, তাই বা? বাবা প্রচণ্ড হুঙ্কার ছাড়লেও আমাকে টলাতে পারল না। ক্রোধে কম্পিত চোয়ালে চেয়ে থেকে বললাম, যার দোষ তাকে শাসন করো, অন্যকে নয়। বাবাকে ভয়ানক রাগিয়ে আমি বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। টিকিট কেটে বাসে চেপে সোজা হাজির হলাম বড় আপুর শ্বশুর বাড়ি। বসার রুমে ঘণ্টাখানেক বসে থাকার পর আপুর মুখ দর্শন করতে পারলাম। সে আমার সামনে নাস্তা পানি রেখে ব্যস্ত গলায় বলল, আসার আগে ফোন দিবি না? আমার বড় ননদ জামাই নিয়ে এসেছে, সেবা যত্ন না করলে হয়? বাবা মাকে মেরেছে। বড় আপু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সেকেন্ড কয়েক পর বলল, ফাইজলামো করতে এসেছিস? আমি সত্যি বলছি আপু। বড় আপু শরবতের গ্লাস আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, তুই দেখেছিস? না, তাহলে জানলি কি করে? কাল রাতে মাকে বকছিল। বাবা তো প্রায়শই মাকে বকে, তারপর মারে। বড় আপু আমার দিকে সন্দেহী চোখে তাকালো। বলল, আমি তো কখনো দেখিনি। মা দেখায়নি তাই? তোকে দেখিয়েছি? না, আমি নিজেই দেখেছি। কপালের এক পাশ অনেকটাই ফোলা ছিল। বড় আপু একটু চুপ থেকে বলল, ফোলা দেখে ভেবে নিলি বাবা মেরেছে? তোর ভাবনায় তো ভুলও হতে পারে। শেষ কথাটায় আমার অমিতের কথা মনে পড়ল। সেও তো এমনটাই বলেছিল। তার আস্থা ভরা মুখটা মনে পড়তেই আমার শির দ্বারা শক্ত হয়ে গেল। মেজাজ খারাপ হলো খেপে গিয়ে বললাম, আমার কোনো ভুল নেই, আমি সঠিক। তুমি বিশ্বাস না করলে আমি ভুল হয়ে যাব না। সব এক। সবাই মেয়েদের দুর্বলতাকেই মোক্ষম অস্ত্র বানায়। আমার বাবাও তাই করেছে, যার ফল তোমরা ভোগ করছো। বড় অপর চোখে মুখে অসন্তুষ্ট ফুটে উঠল। আমার প্রতিবাদী চেতনাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, বাবা মাকে দেখি না বছর হবে, বাড়ি জানে প্রায় 3 বছর ধরে। বিয়ের পর তো 3 বোনে একসাথে বসতেই পারলাম না। তাই শোন না বোন, এসব পাগলামি বাদ দিয়ে বিয়ের জন্য রাজি হয়ে যা। এই উপলক্ষে আমার একটু ছুটি হোক, 1-2টা রাত নির্ঘুমে কাটুক। আমরা সবাই মিলে খুব আনন্দ করব, খুশির স্মৃতি তৈরি করব। কে জানে, হয়তো এরপরে আর কখনো এমন সুযোগই আসবে না। আমার প্রতিবাদী মনটা শান্ত হয়ে গেল নিমেষেই। রাগ ঝরে গেল আষাঢ়ের বৃষ্টির মতো। মনে পড়ে গেল ছোটবেলার সেই আনন্দঘন মুহূর্তগুলো, প্রকৃতি কাঁপা হাসিগুলো, আকাশ রাঙিয়ে দেওয়া খুশিগুলো। আমি খবর নিয়েছি, অমিত ছেলেটা খুব ভালো, তোর দুলাভাইদের মতো না। আমি মন খারাপের গলায় বললাম, এমন করে তো বাবাও তোমাদের বলেছিল। বড় আপু থেমে গেল, চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ নীরব থেকে ঘড়ির দিকে তাকালো, উঠে পড়ার ব্যস্ততা দেখিয়ে বলল, একবার ভাগ্যের সাথে লড়ে দেখ। আমার মত অমতের তোয়াক্কা না করেই বিবাহ কার্যের প্রাথমিক কাণ্ডগুলো ঘটে চললেও চুপচাপ রইলাম। উদাস চোখে রাতের আকাশ দেখায় সময় গড়িয়ে চলছিল যখন আমার ফোনটা বেজে উঠল ঠিক তখনই। দূর থেকেই দেখলাম অচেনা নাম্বার। আমার উন্মনা মন সে কল রিসিভ করার কোনো আগ্রহ দেখালো না। অবহেলায় ঘাড় বাঁকিয়ে আকাশের দৃষ্টি স্থির করতে আবারও ফোনটা বেজে উঠল। আমি রেগে গেলাম। বিরক্ত ঠোঁট দুটো শক্তভাবে চেপে ধরে নাক ফোলালাম। গাল ছোঁয়া চুলের গোছা কানে ঢুকিয়ে পেছনের দিকে অগ্রসর হতে হতে কল কেটে গেল। আমি আরেক দফা বিরক্তে তপ্ত নিঃশ্বাস ছাড়লাম। ফোন হাতে নিয়ে দূরে ছুঁড়ে মারলাম। তারও প্রায় 1 মিনিট পর আবারও কল এলো। আমি ভয়ানক কয়েকটা কথা শোনানোর জন্য ফোন হাতে নিয়ে দেখলাম তিন্নি কল করেছে। কল রিসিভ করতে সে বলল, অমিত ভাইয়ের কল ধরছিস না কেন? আমার ভ্রু আপনা আপনি কুঁচকে এলো। বুঝতে পারলাম ওই অচেনা নাম্বারটা অমিতের। ঝাড়ি দিয়ে বললাম, তাকে আমার নাম্বার দিলি কেন? চেয়েছে তাই, চাইলেই দিতে হবে? ভার্সিটির এক ভাইয়াও তো তোর নাম্বার চেয়েছিল, আমি দেইনি, কারণ তোর অনুমতি ছিল না। অথচ তুই আমার নাম্বার বিলিয়ে বেড়াচ্ছিস কেন? আমার সাথে কিসের এত শত্রুতা? তিনি বোধহয় ভয় পেল, তবুও কথা ভাঙালো। অমিত ভাইয়া কোনো ভার্সিটির ভাইয়া নয়, তোর হবু বর। তাছাড়া এমনি এমনি নেয়নি, জরুরি কথা আছে তাই নিয়েছে। আমি আবার খেকিয়ে উঠলাম, কিসের জরুরি কথা? জরুরি কথা বলার মতো একটা সম্পর্ক থাকা লাগে। ওনার সাথে আমার সেই সম্পর্ক নেই, বলে দে, আমাকে যেন আর কল না দেয়। তেনির কণ্ঠস্বর বদলে গেল, অনুরোধের সুরে বলল, এভাবে বলছিস কেন? একটু কথা বল না, মনে হয় অনেক জরুরি। না হলে আমাকে দিয়ে অনুরোধ করাতো। আমি তো ওনাকে চিনি,
উনি এমন ধরনের মানুষ না। তুই ওনাকে চিনিস, আর আমি সব পুরুষকে চিনি। তিনি চুপ হয়ে গেলে আমি বললাম, আর কিছু বলবি? তিনি অনেকটা কান্নাভাবে বলল, কথা বললেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, একবার কথা বল, শুনি দেখ কি বলছে। তোর কাছে যদি জরুরি না লাগে কেটে দিস, তাইও প্লিজ আর না করিস না। আমি বিপরীতে কিছু বললাম না। তিন্নির কলে থাকা অবস্থায় সে অপরিচিত নাম্বার থেকে কল এসে কেটে গেল। হয়তো বুঝতে পেরেছে আমি কারো সাথে কলে আসি। তিন্নির কল কাটার 2 মিনিট পর আবার কল দিল। আমি ধরব না ভেবেও ধরলাম। সে সরাসরি বলল, আপনি কি সত্যি বিয়েটা করতে চাচ্ছেন না? তার হঠাৎ এই প্রশ্নে আমি চমকালাম। উত্তর দিলাম না। অমিত আবার বললেন, আপনার পরিবার চায় আমার সাথে আপনার বিয়ে হোক, আমার পরিবারও। সেই জন্যই হয়তো আপনার মতামতকে গুরুত্বে আনছি না, আপনার পছন্দকে মূল্য দিচ্ছি না। কিন্তু তাই বা, আমি যে চাই আমার জীবনের প্রতিটা পদক্ষেপে আপনার মতামত থাকুক। গোছানো সংসারে আপনার ইচ্ছে অনিচ্ছারও ঠাঁই হোক। তাই সব কিছুকে অগ্রাহ্য করে আমি আপনার মত শুনতে চাই। আমি যদি আপনার পছন্দ না হয় তাহলে এই বিয়ে হবে না। আমি নিজে ভেঙে দেব, কারো আপত্তি শুনব না। আমি চুপ করে তার কথা শুনছিলাম দেখে তিনি জিজ্ঞেস করলেন, তাই বা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি ঠোঁট নাড়ি কিছু বলতে পারলাম না। হালকা সুর করে বললাম, হুম। তার সন্দেহ কেটে যেতেই বললেন, এবার বলেন, আপনি কি বিয়েতে রাজি? প্রশ্নটা করে সাথে সাথে বললেন, আপনার উত্তর যদি না হয় তাহলে মুখে বলতে হবে না, কলটা কেটে দিবেন, আমি বুঝে নেব। আমি উত্তর নিয়ে বিড়ম্বনায় পড়তে মায়ের গলা পেলাম। চিৎকার করে আমার নাম ধরে ডাকছে। আমি ভয়ে কল কেটে ফোন ফেলে দিলাম বিছানায়। তখনই মা রুমে ঢুকল। আনন্দিত গলায় বলল, তোর বড় আপু এসেছে। কতদিন পরে এলো বলতো, যা দেখা করে আয়। এসে তোর খোঁজ করলো প্রথমে। আমি এক মুহূর্ত দেরি করলাম না। এক দৌড়ে ছুটে গেলাম আপুর কাছে। বিনা বাক্যে জড়িয়ে ধরলাম নিবিড়ভাবে। কয়েক সেকেন্ড চোখ বুজে থেকে বললাম, তুমি তাহলে এ বাড়িতে এলে? বড় আপু আমার মনের অবস্থা বুঝতে পেরে হেসে ফেলল। বাচ্চাদের মতো পিঠে আদরে হাত বুলিয়ে বলল, তোর বিয়ে আর আমি আসবো না, তা হয় নাকি? আমি মুখ উঠিয়ে নিলাম আপুর কাঁধ থেকে। ধীরে ধীরে ছেড়ে দিলাম তার কোমল শরীরটাকে। বড় বড় চোখ করে তাকিয়ে থাকলে সে বলল, আমি জানতাম তুই আমার কথা ফেলবি না। ছোট থেকে নিজের প্লেট থেকে খাইয়ে খাইয়ে বড় করেছি না। আপুর চোখে মুখে বিজয়ের হাসি, গর্বিত উত্তাপ। আমার গালে হাত রেখে বলল, আমার পাগলিটা। তারপরে জিজ্ঞেস করলো, আরেক পাগলি কখন আসবে বলেছে কিছু? আমি কোনো কথা বলতে পারলাম না। মাথা নিচু করে দুপাশে মাথা নেড়ে না বোঝালাম। বড় আপু বুঝে নিয়ে বলল, চিন্তা করিস না, আমি কল দিচ্ছি, কাল সকালের মধ্যে চলে আসবে দেখবি। আমি ঘাড় একপাশে কাত করে চলে আসতে গিয়েও থামলাম। আপুর মলিন মুখটায় আনন্দের রঙের ছড়াছড়ি। আশপাশটা খুঁটে খুঁটে দেখে বলল, 3 বছরে অনেক কিছু বদলে গেছে। এই বদলটা দেখার সৌভাগ্য করে দেওয়ার জন্য একঝুলি ধন্যবাদ বোন। কাছে আয়, আর একটু আদর করে দেই। আমি বাচ্চাদের মতোই আদরের লোভে পড়ে গেলাম। তার গা ঘেঁষে দাঁড়িয়ে আদর নিতে নিতে বললাম, কতদিন থাকবে আপু? তুই যতদিন আছিস, তাহলে সারা জীবন থেকে যায়। বিয়েটা ভেঙে দিই। আপু চোখ বড় করে তাকিয়ে হেসে ফেলল। সহাস্যে বলল, যার নাম করে ছুটি নিলাম তাই যদি মিথ্যে হয়, তাহলে কি চাকরি থাকবে বোকামে? আপু চাকরি বলতে যে শ্বশুরবাড়ি বুঝিয়েছে তা বুঝতে আমার একটু সময় লাগলো না। আমি ছলছল চোখে আপুর কাঁধে মাথা ফেললাম। সে সময় মা চিৎকার করে বলল, তাই বা, তোর বাবাকে পাঠিয়ে দিত, অমিত কল করেছে। আমি চকিতে আপুর কাছ থেকে সরে দাঁড়ালাম। মনে পড়ল তাকে কিছু না বলেই কল কেটে দিয়েছিলাম। এই কেটে দেওয়ায় যে আমার উত্তরের কেটে দেওয়া নয়, সেটা তো তিনি জানেন না। আমি বাবাকে না ডেকে মায়ের রুমে গেলাম। একরকম ছিনিয়ে নেওয়ার ভঙ্গিতে ফোন তুলে নিলাম। মা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মোবাইল নিয়ে কোথায় যাচ্ছিস? আমি মিথ্যে বললাম, বাবাকে দিতে। মায়ের চোখের আড়াল হতেই অমিত আবার কল দিলেন। আমি সাথে সাথে রিসিভ করলাম। রুদ্ধশ্বাসে বললাম, এখানে কল দিয়েছেন কেন? অমিত বোধহয় বুঝতে পারলেন না, ভাবলো ভুল করে আমার ফোনে কল দিয়েছে। অত্যন্ত দুঃখিত গলায় বললেন, সরি, আঙ্কেলকে কল দিতে গিয়ে আপনাকে দিয়ে ফেলেছি, ক্ষমা করবেন। আমি তাড়াহুড়োয় শুধরে দিলাম, আরে না, আপনি বাবাকেই কল দিয়েছেন। আমি বাবার মোবাইলটা কানে চেপে আমার রুমের দিকে হাঁটা ধরলাম। চাপা স্বরে সবটা বুঝিয়ে দিলে তিনি বললেন, মায়ের ভয়ে কল কেটে দিয়েছিলেন? এমন ভয় তো লুকিয়ে প্রেম করার সময় হয়। আমরা কি প্রেম করছিলাম? এই প্রথম আমি লজ্জা পেলাম। আড়ষ্টতার দানা বাঁধল গলার ভেতর। অমিত প্রসঙ্গ পাল্টে ফেললেন। জরুরি গলায় বললেন, এখন তো মা নেই, ভয় নেই, তাহলে উত্তরটা দিয়ে ফেলুন। আমি একটু ভেবে বললাম,
বিয়েটা আমি করব, কিন্তু শর্ত আছে। অমিত খুশি হলো নাকি বোঝা গেল না, চটপটে বলল, সরি তাইবা, আমি কোনো শর্ত মেনে বিয়ে করতে পারবো না। তার সরাসরি নাকচতায় আমার হাতে আঘাত নানল, দাম্ভিকতায় টান পড়ল। নিজেকে ছোট অযোগ্য মনে হলো। রাগে কল কেটে দেওয়ার জন্য ফোন কানে থেকে সরাতেই তিনি বললেন, কিন্তু আপনাকে কথা দিতে পারি, আমি সবসময় আপনার মন পড়ার চেষ্টা করব, না বলা কথাগুলো বোঝার চেষ্টা করব, কোনো কিছুতে জোর করব না, অধিকার ফলাতে যাব না, আপনি কষ্ট পান এমন আচরণ করব না। আর যদি ভুল করেও ফেলি তাহলে ক্ষমা চাইব আর নিজেকে শুধরে নেব। আমার উত্তপ্ত হৃদয়টা শান্ত হয়ে গেল নিমেষেই। গভীর রাতের সাগরের ঢেউয়ের মতো দুলতে দুলতে হারিয়ে গেল অহংভাব। এক মুহূর্তের জন্য মনে হলো মনটাকে আমানত রেখে মুক্তি পাওয়ার মতো কাউকে পেলাম। আমার বিশ্বাস, শুনতে না চাওয়া আপনার শর্তগুলো অজান্তেই পালন হয়ে যাবে। তাই বা দয়া করে কোনো শর্ত টেনে আমাদের হতে যাওয়া সম্পর্কটা ছোট করবেন না। আমি মানতে পারবো না। আমি আর চুপ করে থাকতে পারলাম না। মানুষটা থেকে পাওয়া অপ্রত্যাশিত শান্তিটুকু সহ্য করতে পারলাম না। অস্থিরতা থেকে মুক্ত পেয়ে দ্রুত বললাম, ঠিক আছে। উনি উদ্বিগ্ন হয়ে শুধালেন, কি ঠিক আছে? আমি চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস থামিয়ে বললাম, শর্ত ছাড়াই বিয়েটা হোক। অমিত অস্তাশ্চর্য হয়ে পুনরায় শুধালেন, তার মানে আপনি রাজি? আমি উত্তর দিতে পারলাম না। তাকে কলে রেখে ফোন জানালার ফাঁকে ধাপা রেখে পালিয়ে গেলাম। বিয়ে শেষে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বরের গাড়িতে উঠে বসলাম। চোখের পানি মূর্ছা অবস্থায় বিখেয়ালিতে ডান হাতটা পড়ল অমিতের বাম হাতে। আমি চমকে তাকিয়ে হাত সরিয়ে নিলে তিনি আমার দিকে চেয়ে থাকলেন। আমি ভেজা চোখ দুটো নামিয়ে নিলাম। মুখ ফিরিয়ে নিলে তিনি আমার দিকে চেপে আসলেন খানিকটা। আলতো করে আমার হাত চেপে ধরে বললেন, ভেবে নাও, এটা কোনো পুরুষের হাত নয়, ভরসার হাত। এই স্পর্শে কাম নয়, নির্ভরতা আছে। আমি মুখ ফিরালাম তার দিকে। ভেজা চোখ দুটোতে আবার অশ্রু জমা হলো, তবু মন নরম হলো না। নিজের বিশ্বাসে এক বিন্দু বদল আসলো না। তার আস্থাপূর্ণ চাহনিতে চোখ রেখে বললাম, আর আমাকে পুতুল ভেবে নিবেন, আর অনুভূতিকে নিয়ে খেলা করবেন, ভূত ভবিষ্যৎকে চুরমার করে দিবেন, তাই তো? অমিত বোধ হয় খানিকটা ধাক্কা খেলেন। চাহনি বদল গেল, চুপসে গেল উদারতা। আমার হাতে হাতটা সরিয়ে নিলেন স্বইচ্ছায়। দূরত্ব তৈরি করলেন পূর্বের চেয়ে অধিক। নীরবে বসে থাকলেন ওপাশটায় অনেকক্ষণ। আমি চুপচাপ তার সবটায় নজর বোলাচ্ছিলাম। একসময় আমি দৃষ্টি সরিয়ে নিলাম। জানালার কাছে কপাল ঠেকাতে তিনি বললেন, আমাদের মোটামুটি ভালোই কথা হয়েছে, তারপরও আমাদের সম্পর্কে এমন ধারণা? তোমার একবারের জন্য মনে হয়নি আমি আলাদা? তোমার চেনা জানা পুরুষদের দলে আমি নেই? আমি না ফিরে সরাসরি বললাম, না। অমিত আবারও চুপ হয়ে গেলেন, যেন আমার জবাবগুলো মেনে নিতে পারছে না। কয়েক সেকেন্ড পর আমার নাম ধরে ডাকলেন, তাইবা। আমি চাইলাম তার দিকে। এক মুহূর্তের জন্য দৃষ্টি স্থির হলো তার চোখ দুটিতে। সে দৃষ্টি ছুটতে চাইল না কিছুতেই। মনে মনে প্রশ্ন করলাম, এই কণ্ঠ কি তারই, নাকি অন্য কারো? উচ্চারণে এত সম্মোহন, এত মাদকতা। আমি কি তোমার সাথে কখনো খারাপ আচরণ করেছি, খারাপ ভাষা ব্যবহার করেছি? আমি চোখের পলক ফেললাম। সে অবস্থায় উত্তর দিলাম, না। তাহলে অন্যদের সাথে কেন জড়াচ্ছ? আমি চোখ বোঝা অবস্থায় কোনো এক মেয়েকে কল্পনা করলাম, যার বিয়ে হয়েছিল ভালোবেসে। বিয়ের আগে কত শত স্বপ্ন বুনেছিল দুজন। একজনের স্বপ্নে আরেকজন লোটুপুটি খেয়েছে হেসে হেসে। মেয়েটির পরিবার তাদের সম্পর্ক মানছিল না বলে পালিয়ে বিয়ে করল। 3 বছরের চেনা জানা মানুষটা কয়েকদিনের মধ্যেই বদলে গেল। যে ছেলেটা কথায় কথায় নিজের প্রাণ পাখিটা তুলে দিত মেয়েটির হাতে, সেই ছেলেই রাগে বশবর্তী হয়ে মেয়েটার গলা টিপে ধরল। সাপ জানিয়ে দিল, তাদের বৈবাহিক জীবন এখানেই শেষ। মানিয়ে নিতে পারছে না। দুজনাকে দৈমেরুর প্রাণী। তালাকনামায় সই করার সময় ছেলেটার হাত কাঁপিনি একবারের জন্য। মনে পড়েনি গত 3 বছরের করা প্রতিজ্ঞার তালিকা। তার এক ডাকে মেয়েটার পরিবার ত্যাগ করার কথা, বিশ্বাস, ভরসা, নির্ভরতা নামক ভারী শব্দগুলো। তাই বা অমিতের ডাকে আমি চোখ মেললাম। সাথে সাথে সে মেয়েটির নাম মনে পড়ল। তখনই অমিতের অসহিষ্ণু গলা পেলাম, কিছু বলো। আমি সহজ কিন্তু অটল চাহনি রেখে বললাম, বিয়ের আগে সব ছেলের মধ্যে ভালো মানুষই ভাব চলে আসে, কথাবার্তায় মধুর ফলে। আপনার কি মনে হয় এসব মিষ্টি মিষ্টি কথায় আমার মন ভোলাবেন? অসম্ভব। তাই বা এত সহজে ভোলার মতো মেয়ে না। অমিত ভ্রু উচালেন, ঠোঁটে এক ফোঁটা হাসি ছড়িয়ে পড়ল যেন স্পষ্টভাবে। কৌতুকের মতো করে বললেন, তার মানে তুমি ভোলনি? না, তাহলে বিয়ে করেছো কেন? তার দ্রুত করা প্রশ্ন আমাকে অপ্রস্তুত করে ফেলল। অটল চাহনি কেঁপে পাতজোড়া এক হলো ঘন ঘন।
আমতা ভাব ছড়িয়ে পড়ল কণ্ঠস্বরে। মুখ ফিরিয়ে নিতে নিতে বললাম, বড় অপর কথা রাখতে। তাই আমি অমিতের দিকে না তাকিয়েও টের পেলাম সে ঘাড় কাত করে আমার দিকে ঝুঁকে এসেছে। ঠোঁটের কোণে দুষ্টুমি যেন আমার মন পড়ে ফেলে দারুণ জব্দ করেছে। তার এই গুপ্ত খুশিটুকু আর বাড়তে দিতে পারলাম না, তাই নিরুত্তর থাকলাম। মনে হলো পরিস্থিতি স্বাভাবিকে আনার এটি একমাত্র উপায়। অমিত কেন জানি আর কিছু বললেন না। বাকি রাস্তাটুকু নীরবে পার করে দিলাম দুজনে। অমিতের বাসায় পৌঁছালাম অনেক রাতে। হাতের কাছে ঘড়ি কিংবা ফোন না থাকায় সময়টা জানা হলো না। অনুমান করে নিলাম 2টা কি 3টা হবে। অমিত গাড়ি থেকে নেমে পড়লেও আমাকে নামার ব্যাপারে কিছু বললেন না। এদিকটা এলেন না একেবারে। আমিও নামবো কি নামবো না বুঝতে পারলাম না। একরকম দ্বিধাচ্ছন্ন হয়ে জানালার কাছ দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। অমিতকে বাড়ির ভেতরে ঢোকার আগে মাঝবয়সী দুজন মহিলার সাথে কথা বলতে দেখলাম। তাদের শরীরে রঙিন শাড়ি, গয়না ও সাজগোজ থাকলেও চোখে মুখে ভীষণ উদ্বিগ্নতা। হাতের ইশারা বারবার গাড়ির দিকে আসলে আমি কৌতূহলী হয়ে পড়লাম। তীক্ষ্ণ চোখে তাদের শারীরিক অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করতে অমিত ভেতরে ঢুকে গেলেন। বেশ কয়েক মিনিট পার হওয়ার পরে যখন বাইরে এলেন না, তখন আমি চিন্তায় পড়লাম। বুকের ভেতরটা হাসপাস শুরু হলো। খেয়াল করলাম আমার কর্ণপাশ বেয়ে ঘাম বেয়ে পড়ছে। নিঃশ্বাস দ্রুত হয়ে আছে। সর্বাঙ্গে অস্থিরতা ছড়িয়ে পড়তে আমার বড় অপর বিয়ের দিনটি আবছা আবছা ভেসে উঠল চোখের পাতায়। আপুর বিদায় বেলায় আমি কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাই। দুলাভাই যখন পারিপার্শ্বিক চাপে বাধ্য হয়ে আমাকে তাদের সাথে গাড়িতে তোলেন। আপুর শ্বশুরবাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12টা পার হয়ে যায়। আমাদের অপেক্ষায় রেখে দুলাভাই বাড়িতে ঢুকেন। প্রায় ঘণ্টাখানেক পরে এসে বলেন, মা তো ঘুমিয়ে পড়েছে, এখন আর উঠবে না। তার অনুমতি ছাড়া ভেতরে যাওয়া যাবে না। তোমরা বাকি রাতটা গাড়িতে কাটিয়ে দাও। আমি না হয় ভেতর থেকে কাঁথা বালিশ এনে দিচ্ছি। সে রাতে দুজোড়া চোখ এক অদ্ভুত পুরুষে দেখা পেয়েছিল, যে কিনা মায়ের কথার বাইরে একচুলও চলে না। আমি বড় অপর কোলের ওপর ঘুমিয়ে পড়লেও সে ঘুমালো না। অসহায়ত্বের সারা রাত অশ্রু ঝরালো। ফজরের আজানের সময় আপুর শাশুড়ি ঘুম ভেঙে উঠলেও বধূবরণ করলেন না। ধমকে ধামকে রান্নাঘরে পাঠালেন। বারবার মনে করে দিলেন এবারের সবাই 7টা বাজে নাস্তা করে, 1 মিনিটও যেন দেরি না হয়। সে ষোড়শী বয়সের আমি বড় অপর বানানো নাস্তা খেতে খেতে এক ভীষণ সময় হিসাবী এক নারীর দর্শন করেছিলাম। আচমকা দরজা লাগানোর শব্দে আমি কেঁপে উঠলাম। ভীত চোখে দেখলাম গাড়ির ড্রাইভার নেমে পড়েছে। আমার দিকে তাকিয়ে বললেন, আপনাকে সারা রাত বাইরে রাখবো নাকি? স্যার আসে না কেন? আমি উত্তর দিতে পারলাম না। আমার মন আরও ভীত হয়ে পড়ল। কলিজাটা বুঝি তিল পরিমাণে নেমে আসলো। সত্যি কি সারা রাত বাইরে থাকতে হবে? অমিত আমাকে নিতে আসবে না? তার মাও কি আপুর শাশুড়ির মতো সময় হিসেবেই? আমি আমার পাশের জায়গাটায় তাকালাম। শূন্য, কেউ নেই। আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। সে রাতে আপুর সাথে আমি থাকলেও আমার পাশে কেউ নেই। মনে কয় ডাল জোগাইতেছে। ড্রাইভার কাকার কথায় বাইরে তাকালাম। সে আগ বাড়িয়ে বলল, মসুর ডাল, খেসারি ডাল, মুগ ডাল, মাসকলাই ডাল সব একসাথে করতেছে। আপনারে দিয়ে বাছাইয়া আলাদা করাইব আর ধৈর্য পরীক্ষা করব। আমি ব্যাপারটি বুঝতে না পেরে প্রশ্নবিদ্ধ চোখে তাকালে তিনি আগ্রহ নিয়ে বললেন, বিয়াবাড়িতে এমনই হয়, শাশুড়ি বইয়ের পরীক্ষা নেয়। আপনি বাঁচতে পারেন তো? নাইলে কিন্তু রাত পার হইয়া যাইব। তখন দেখবেন সত্যি সত্যি রাত কাটাইছেন ঘরের বাইরে। ড্রাইভার সশব্দে হেসে উঠেই থেমে গেল। নিজেকে সামলে একটু দূরে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনার শাশুড়ি চলে আসে, রেডি হন। আমি গাড়ির জানালা দিয়ে আমার শাশুড়িকে দেখলাম। তিনি দুহাতে কিছু একটা আগলে সাবধানে এগিয়ে আসছেন। একটু পেছনেই অমিত, যেন মায়ের পথ চলা সহজ করতে সঙ্গী হয়েছে। বিয়েবাড়ির সাজ আলোতে রাতের অন্ধকার খুব একটা কাটেনি। দুজনের মুখে আবছা, অস্পষ্ট। শাশুড়ির হাতে কি আছে সেটাও বোঝা যাচ্ছে না। চারকোনার মতো একটা আকার স্পষ্ট করে আমার ভেতরটা কেঁপে উঠল। মনে পড়ল ড্রাইভারের রসিকতা। তাহলে কি সত্যি সত্যি আমাকে দিয়ে ডাল আলাদা করানো হবে? ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে? তবে কি আমিও সে প্রাচীন যুগ থেকে চলে আসা শাশুড়ি আর বৌমার নির্মম ও গতানুগতিক রীতিনীতির সামিল হলাম? বৌমাকে নামাজ নিয়ে এখনো? শাশুড়িমার কণ্ঠে আমি ছিটকে উঠলাম। চেতনা পেয়ে তত্র হলাম। ঘোমটার আড়ালে চোখ মুখ খিঁচে নিতে অমিতের গলা পেলাম, তুমি নেই, তাই আর গাড়ি থেকে নামায়নি। একা একা দাঁড়িয়ে থাকবে, এখন নামা। মায়ের আদেশ পেয়ে অমিত দরজা খুলে দিল। আমার দিকে হাত বাড়াতে শাশুড়িমা হঠাৎ বললেন, থাক, তোকে নামাতে হবে না, আমার বৌমাকে আমি নামাবো। ছেলেকে সরিয়ে দিতে নিয়ে এগিয়ে আসলেন। বললেন, এসো বৌমা। আমি কোনোরূপ আচরণ করার পূর্বে তার কোমল হাতের স্পর্শ পেলাম
আমার ডান হাতের কবজির পাশে। নরম বাঁধন কিঞ্চিত শক্ত করে বললেন, কুচিগুলো ধরে নামো, না হলে পায়ের সাথে আটকে যাবে। তার কথা মতো আমি শাড়ির কুচি ধরলাম বাম হাতে। সাবধানে নেমে আসতে তিনি বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? জবাবে মাথা হালকা বাম ডামনে নাড়লে তিনি আবার বললেন, তোমার শ্বশুরবাড়ি কিন্তু খুব দূরে নয়। মনে হয় জ্যামে পড়েছিলে তাই রাত হলো। আমি অপেক্ষা করতে করতে একটু শুয়ে পড়েছিলাম। কখন যে চোখ লেগে আসলো বুঝতেই পারিনি, তাই তোমাকে নিতে আসতে একটু দেরি হলো। রাগ করনি তো? তার সহজ স্বীকারোক্তি আমাকে লজ্জায় ফেলে বোধ হয়। বড্ড ঠোঁট দুটো দ্রুত নড়ে উঠল। না না, রাগ করিনি। তিনি মৃদু হাসলেন। আমার হাত থেকে হাত সরিয়ে নিলেন। বুকে চেপে রাখা সেই জিনিসটা আমার দিকে বাড়িয়ে বললেন, আমি যখন মাকে ছেড়ে আমার শ্বশুরবাড়িতে রওনা দেব, তখন মা আমায় এই কোরআন শরীফ আর জায়নামাজটা দিয়েছিলেন। আজ আমি তোমাকে দিয়ে বধূবরণ করলাম। সোনার গয়না, দামি শাড়ি তো এই জীবনের সঙ্গী, কিন্তু এগুলো তোমার পরজীবনের সঙ্গী হবে। এক মুহূর্তের জন্য আমি বাঘহারা হয়ে পড়লাম। স্তব্ধ ও বিস্মিত চোখে চেয়ে রইলাম শাশুড়ি মায়ের মুখটায়। তিনি মিষ্টি হেসে বললেন, কি হলো, আমার দোয়া গ্রহণ করবে না? আমি অসহায় কণ্ঠে বললাম, আমার অজু নেই। তার ঠোঁটজোড়ার হাসি মুছে গেল। আশ্চর্য হয়ে বললেন, কবুল পড়ার আগে অজু করনি? না। শাশুড়ি মায়ের চোখ দুটি নিষ্প্রভ হল। মৃদুস্বরে বললেন, আমাদের বেলায় তো মায়েরা অজু করাতেন। তারপরে কোরআন শরীফ আর জায়নামাজ এগিয়ে দিলেন অমিতের দিকে। সে সাদরে গ্রহণ করলে তিনি বললেন, আমার বৌমার দোয়া তোর কাছে আমানত থাকলো। আজ থেকে তার পুণ্যের খাতা ভারী করার দায়িত্ব তোর। অমিত আমার দিকে তাকালো। আমি মুখ ফিরিয়ে নিলাম। শাশুড়ি মা আমার দিকে ঘুরে বললেন, ভেতরে চলো। বলতে বলতে আমার হাত ধরলেন আবার। ভেতরে ঢুকতে ঢুকতে বাড়ির বাহিরের অংশ, ভেতরের অংশ পুরোটাই দেখিয়ে দেখিয়ে দিলেন। রান্নাঘরের সামনে এসে দাঁড়াতে আমার হৃদয় ভূমিকম্পের মতো কেঁপে উঠল। আরও একবার মনে পড়ল বড় আপুর কথা, তার বানানো সকালে নাস্তার কথা। অজান্তেই মনে প্রশ্ন জমল, আমাকেও কি এখন রান্না করতে হবে? তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। কি খাবে বলো? তৈরি থাকলে তো ভালো, না হলে তৈরি করে দিব। আমি আরেক দস্তর অবাক হলাম। বিস্ময় ঠেলে বললাম, আমার খিদে লাগেনি। তিনি শুনলেন না। আমাকে রান্নাঘর থেকে সরিয়ে এনে বসার রুমে বসালেন। তারপরে ছুটে গেলেন কোথাও একটা। আমি অমিতের দিকে জিজ্ঞাসানু দৃষ্টিতে তাকালে তিনি বললেন, আমার মা ভালোবাসতে খুব ভালোবাসে। আমি বিপরীতে কোনো অভিব্যক্তি প্রকাশ করার সুযোগ পেলাম না। তিনি ভাত আর ডিম ভাজা নিয়ে হাজির হলেন। নিজ হাতে ভাত মাখতে মাখতে বললেন, বিয়েবাড়ির খাবার খেয়ে এখন তৃপ্তি পাবে না, তাই ভাত আনলাম। ডিম ভাজা খাও তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই তিনি মুখের সামনে লোকমা তুলে ধরলেন। তাকে খুশি করতেই হোক অথবা নিজের খিদে মেটাতে আমি সবগুলো ভাত তৃপ্তি করে খেলাম। খাবার শেষে আমাকে অমিতের রুমে আনলেন। বিছানায় বসিয়ে দিয়ে চলে যাওয়ার পূর্বে আমার কপালে চুমু খেয়ে বললেন, আমি তোমাকে মেয়ের মতো না, বৌমার মতোই ভালোবাসব। কারণ আমার একটা মেয়ে আছে। আমি চাই না সে ভালোবাসায় ভাগাভাগি হোক। আমি চাই মেয়ে তার ভালোবাসাটা পূর্ণভাবে পাক, বৌমাও তার ভালোবাসাটা পূর্ণভাবেই পাক। অমিতের মা শুধু আমার ভাবনাকে না, ড্রাইভারের ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে চলে গেলেন। অমিতকে খুব একটা পাত্তা না দিলেও আমার কেন জানি তার অপেক্ষায় বসে আছি, অথচ সে আসছে না। আমি আরও কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ঘড়ির দিকে তাকালাম। প্রায় ৩টা বাজে। আমি বসা থেকে উঠে পড়লাম। ঠিক করলাম শুয়ে পড়ব। বিছানায় ছড়িয়ে থাকা গোলাপের পাপড়িগুলো হাত দিয়ে সরালাম। বালিশ টেনে ঠিকঠাক করতে গিয়ে মেজ অপর কথা মনে পড়ে গেল। বিয়ের পরের দিন সকালে মাকে কল দিয়ে সে কি কান্না! শ্বশুরবাড়ি ছেড়ে আসার তীব্র ইচ্ছা। বারবার করে বলছিল বাবাকে পাঠিয়ে দিতে, আপু চলে আসবে। সে সময় এই কান্নার ফিরে আসার কারণ আমি জানতে না পারলেও পরে জেনেছিলাম। বিয়ের রাতে নাকি দুলাভাই বাইরে ছিল, সারা রাত মদ পান করেছিল, ফিরেছিল আজানের আগে। এসে নাকি পশুর মতো আক্রমণ করে বসে আপুর ঘুমন্ত শরীরটায়। আমি শিউরে উঠলাম। বালিশটা খামচে ধরে বিড়বিড় করলাম, অমিত কি মদ পান করতে গেছে? বন্ধুরা বলল বাসরাতে নাকি বউকে কিছু একটা উপহার দিতে হয়, তাই তোমার জন্য এই উপহারটা আনলাম। অমিত পেছন থেকে উপহারটা আমার সামনে এগিয়ে দিয়েছে বিধায় আমি পিছন ফিরলাম না। কাচের গোলাকৃতি বয়ামটিতে আমার নিষ্ফলক দৃষ্টি। তার অবশ্য বলেছিল সোনা বা ডায়মন্ডের কিছু পেলে নাকি বউরা বেশি খুশি হয়, আবেগপ্রবণ হয়। কিন্তু আমার বউ তো তাদের জানা সেই বউদের দলের না, আলাদা কেউ। তাই উপহারও আলাদা হওয়া উচিত। তাই তোমার জন্য এক বয়াম জোনাকি আনলাম। আমি বালিশ ছেড়ে দিলাম।
সব দ্বিধা হারিয়ে কাচের বয়ামটা দুহাতে চেপে ধরলাম। চকচকে দৃষ্টি রেখে বললাম, সত্যি আমার জন্য এনেছেন? অমিত বিছানায় বসে বলল, যাক, পছন্দ হয়েছে তাহলে। আমি তো ভেবেছিলাম বড় হতে হতো ছোটবেলার শখ আহ্লাদ পছন্দ হারিয়ে গেছে। মানে? তিনি যখন তোমার ছবি দেখালো তখনই তোমাকে খুব মনে ধরেছিল, তাই সুযোগ পেলেই তোমার সম্পর্কে এটা সেটা জিজ্ঞেস করতাম। ওর কাছ থেকেই শুনেছিলাম জোনাকি পোকা ধরা নাকি নেশার মতো অভ্যাস ছিল। সন্ধ্যা নামলেই কাচের শিশি নিয়ে বেরিয়ে পড়তে, কিন্তু একদিন বাবা ধরে ফেলে, খুব বকাঝকা করে, সম্ভবত গায়ে হাত তুলে আর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। তুমি সেই নিষেধ অমান্য করে বেশ কয়েকবার বেরোনোর চেষ্টা করে ধরা খেয়েছ আর মারও খেয়েছ। একসময় বাধ্য হয়ে সেই নেশার মতো শখটাকে ভুলে গিয়েছ। অমিত একটু থেমে বলল, আমার মনে হলো তোমাকে খুশি করার জন্য একটা সুযোগ যখন পেলামই, তাহলে ছোটবেলার খুশিটাকে নিয়ে আসি। আমি অমিতের পাশে বসলাম, কাচের বয়ামকে এমনভাবে আগলে ধরলাম যেন হাত ফসকে গেলে হারিয়ে যাবে। ঠোঁটের কোণে চোখের তারায় খুশি ঝলমলিয়ে উঠতে অমিত বলল, তোমার স্বরূপের সাথে তোমার পছন্দটা মানাচ্ছে না তাই বা? অমিতের গলায় অন্যরকম স্বরে আমি চমকে তাকালাম। তিনি আমার দিকে মুখ করে বসে বললেন, তুমি স্বাধীনতাকে ভালোবাসো, বাঁধন ছেঁড়া হতে চাও। তাহলে এই জোনাকি পোকাদের বন্দিদশা তোমার পছন্দ হয় কি করে? তোমার তো উচিত এদের মুক্ত করে দেওয়া। অমিতের এমন কথায় আমার খুশি হারিয়ে গেল। চোখের কোণে অশ্রু জমল। কাচের বয়ামটাকে আরও গভীরভাবে চেপে ধরলে তিনি হেসে ফেললেন। সহাস্যে বললেন, আমরা পুরুষরাও এমনই। নিজেরা যতই স্বাধীনপ্রিয় হই না কেন, নিজের প্রিয় জিনিসটাকে বন্দি করতেই ভালোবাসি। ভালোবাসার খাঁচায় বন্দি করে বুকে আগলে রাখতে পছন্দ করি। ভয় পাই যদি হারিয়ে যায়। তোমার কাচের বয়ামের মতো হয়তো ভালোবাসা ভেঙে যায় না, কিন্তু দুর্বল হয়ে পড়ে। অমিত নিজেকে আরও একবার প্রমাণ করল সে আলাদা, আমার ভাবনার বাইরের কেউ। হয় এদের মুক্ত করে নিজের স্বরূপ ধরে রাখ, না হয় নিজেই বন্দী হওয়ার প্রস্তুতি নাও। আমার কানের কাছে ফিসফিসিয়ে কথাগুলো বলে তিনি একটা বালিশ তুলে নিলেন। বারান্দার দিকে হেঁটে চললে আমি প্রশ্ন করলাম, কোথায় যাচ্ছেন? তোমাকে ভয় থেকে মুক্তি দিতে। কিসের ভয়? ঘুমের মধ্যে যদি তোমাকে স্পর্শ করে ফেলি। তার এমন কথায় আমি বিব্রত হলাম। দৃষ্টি নিচু করলে তিনি বললেন, যতদিন না তুমি আমাকে বিশ্বাস করতে পারছো ততদিন তোমার পাশে তো দূর, এক রুমে শুব না। কথাটা বলে অমিত দরজা ঠেলে বারান্দায় চলে গেলেন। আমি বিছানায় বসলাম, কাচের বয়ামের দিকে তাকিয়ে উদাস হলাম। সেই উদাস ভাব কাটল একটা মেসেজ প্রবেশের শব্দে। আমি ঘাড় বাঁকিয়ে দেখলাম বিছানার পাশের ছোট টেবিলটায় আমার ফোন। আমি তো আনিনি, তাহলে কে আনলো? অমিত। ফোন হাতে নিতে দেখলাম অমিতের নাম্বার থেকে মেসেজ। তোমাকে দূর থেকে দেখলেও কি তুমি রাগ করবে? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আলো নিভিয়ে শুয়ে পড়ো। আমার সব কিছুকে দমিয়ে রাখলেও চোখ দুটোকে পারছি না, বারবার মুগ্ধ হচ্ছে। আমি বিছানা ছেড়ে উঠলাম। আলো নিভানের বদলে বারান্দার দিকে জানালার পর্দা টেনে দিলাম। ভারী সাজ পাল্টিয়ে হালকা হয়ে বিছানায় শরীর মেলে দিতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। পায়ে সুরসুরিয়ে অনুভব হতে ঘুম ভেঙে গেল। চোখ মেলে পায়ের দিকে তাকাতে যারপোনায় বিস্মিত হলাম। চিৎকার করে বললাম, কি করছেন? অমিত উত্তর দেওয়ার বদলে বলল, আরে, পা টেনে নিলে কেন? বিছানায় রাখবে তো। কি লাগবে? হালতা। আমি টেনে নেওয়া পা আরও টেনে আনলাম। অমিত ছুটে গিয়ে আলো জ্বালালো। উদ্বিগ্ন হয়ে বলল, গায়ের চাদরে লাগবে, শুকাতে দাও। আলো পেয়ে আমি পায়ে তাকালাম। আলতায় রঞ্জিত পা দুটো বড্ড অচেনা ঠেকল। দৃষ্টি বিভ্রম হতে তিনি বললেন, একটু নেমে দাঁড়াও, আমি দেখি কোথাও লেগেছে নাকি, ততক্ষণে শুকিয়েও যাবে। আমি কথা শুনলাম না, আপত্তি দেখিয়ে ঠায় বসে থাকলাম। পায়ে পা ঘষে বললাম, আপনি না কথা দিয়েছিলেন আমাকে ছুবেন না? অমিতের উতলা ভাব কেটে গেল মুহূর্তেই। একটুখানি চুপ থেকে বললেন, ছুতে দেখেছ? আমি আট হয়ে বললাম, ঘুমের মধ্যে ছুলে দেখব কি করে? ঘুমের মধ্যে অনুভব করা যায়, করেছ? আমি দমে গেলাম। ঘুমের মধ্যে সুরসুরির মতো একটা কিছু টের পেয়ে ঘুম ভাঙলেও সেটা পুরুষ ছোঁয়া ছিল না। তাহলে কি অমিত না ছুঁয়ে আলতা পরিয়েছে? আমি কপট রাগে বললাম, এসব কি পাগলামির মানে? অমিত সাথে সাথে বলল, ভালোবাসা। তার লজ্জাহীন উত্তরে আমি কুণ্ঠিত হলাম। চাহনি নরম হয়ে আসলে তিনি আদরে গলায় বললেন, তোমার পা দুটোকে আমি ভীষণ ভালোবাসি। আমি অদ্ভুত কিছু শুনেছি এমন ভঙ্গিতে তাকালে তিনি আবার বললেন, আমি ভালোবাসাকে সাজাতে তার চেয়েও বেশি ভালোবাসি। আমার অদ্ভুত দৃষ্টি আরও গাঢ় হলো। নিঃশ্বাসের গতি থামিয়ে নিশ্চুপ হলাম। অমিত দাঁড়ানো অবস্থায় আমার দিকে ঝুঁকে এলেন। প্রগাঢ় চাহনি রেখে বললেন,
এই ভালোবাসায় কোনো অনুমতির দরখাস্ত করব না। একমাত্র এই জায়গায় তোমার বাধা মানব না। ইচ্ছের গুরুত্ব দেব না। আমার ইচ্ছের অগ্রাধিকার থাকবে সব সময়। ইচ্ছে হলে আমি আলতা পরাবো, আলতারাঙা পায়ের সৌন্দর্য উপভোগ করব। আমি খানিকটা পেছন হেলে বললাম, যদি বাধা দেই? অমিত সোজা হলো। বিছানার পাশ দিয়ে হেঁটে হেঁটে বলল, বলেছি তো মানব না। জোর করবেন? দরকার পড়লে তাই করব। আমার চোখে মুখে ভয়ের আভা ফুটে উঠতে তিনি বললেন, জোরাজোরি করতে গিয়ে কিন্তু আপনাকে ছুঁতে ফেলতে পারি, সুতরাং সাবধান। তিনি সাবধান বার্তা দিয়ে গোসলখানায় ঢুকে গেলেন। মিনিট দুই পর বেরিয়ে এসে জায়নামাজ আর কোরআন শরীফ রাখলেন আমার সামনে। জানালার দিকে তাকিয়ে বললেন, আজান শুনতে পারছ? ঠিক তখনই আমার কানে আজানের সমুদর স্বর পৌঁছাল। তিনি পায়ে পায়ে এগিয়ে গেলেন জানালার ধারে, পাল্লা সরিয়ে দিলেন। ভোরের শুভ্র আলো ও মৃদু বাতাস ভরে গেল পুরো রুমে। সেখানে দাঁড়িয়ে বললেন, অবশ্যই একটু আধটু ছোঁয়াতে তোমার সমস্যা হওয়ার কথা না। তুমি তো আর কিশোরী বয়সের প্রেমিকা নও যে শরীরের ভাজে ভাজে লজ্জা লুকিয়ে থাকবে। আর আমিও প্রেমিক নই যে একটু হাত ছুঁয়ে দিলে লজ্জায় কেঁপে উঠবে, পা ছুঁয়ে দিলেই গাল লাল হয়ে যাবে, ঘনিষ্ঠ হয়ে বসলে চোখে চোখ মেলাতে গিয়ে কেঁদে ফেলবে। তার এমন কথায় আমার মুখ হা হয়ে গেল। চোখ দুটো ছানা বড়া হলে তিনি হেসে ফেললেন। নিজের জায়নামাজ কাঁধে ফেলে হাঁটা ধরেন। দরজার কাছে এগোলে আমি পিছু ডাকলাম। তিনি থামলেন, আমার দিকে ঘুরে দাঁড়ালেন। আমি বিছানা থেকে নেমে তার সামনে দাঁড়ালাম। সন্দেহী গলায় বললাম, প্রেম নিয়ে তো আপনার দারুণ অভিজ্ঞতা। গার্লফ্রেন্ডের সংখ্যা কত? অমিত বাঁকা হাসলেন। জায়নামাজ এক কাঁধে থেকে অন্য কাঁধে নিয়ে বললেন, এ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য প্রেম করতে হয় না, গোটা কয়েক বন্ধু থাকলেই হয়। আপনার বন্ধুরা বুঝি এসবও বলে? সবাই না, কেউ কেউ বলে। ছি! আমি মুখ ঝামটে মেরে অন্যদিকে ঘুরে দাঁড়ালে তিনি বললেন, আমি সেই কেউ কেউয়ের দলে নেই। আমি বিশ্বাস করি না একদিন করবে। আর সেই দিনটিও তোমার জীবনে আসবে খুব শীঘ্রই। নামাজ পড়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে ছোট আপুকে স্বপ্ন দেখলাম। দেরি করে ঘুম থাকার অপরাধে এক পায়ে দাঁড়িয়ে রুটি বেলছে। তার শাশুড়ি হাতের নাড়ুনি নিয়ে নজর রাখছে আপুর পায়ে। পা মাটিতে স্পর্শ করলে পিটে পড়বে। আপু রুটি বেলছে আর কাঁদছে। পায়ের ব্যথা কাছে নাকি শাশুড়ির হাতে মার খেয়ে কাছে বোঝা গেল না। ছোট আপু এক পা উঁচু করে রুটি বেলতে বেলতে ক্লান্ত হয়ে পা মাটিতে ফেলে দিল। তখনই তার শাশুড়ির নাড়ুনি দিয়ে পিঠে সজোরে আঘাত করল। আপু চিৎকার করতেই আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখে অমিত আমার দিকে তাকিয়ে আছে। হাঁটু ভর করা মেঝেতে আমি উঠে বসলাম। ধমকের সুরে জিজ্ঞেস করলাম, কি করছিলেন? তোমাকে দেখছিলাম। আমি কি অনুমতি দিয়েছি? অনুমতি নেই এমনও বলনি। মানে কি? অমিত বসা থেকে দাঁড়ালো, বলল, কাল রাতে বলেছিলাম আমি তাকালে যদি রাগ করো তাহলে আলো নিভিয়ে দাও। দিয়েছিলে? পর্দা টেনে দিয়েছিলাম। তার মানে দাঁড়ালো আমি তোমাকে দেখতে পারবো, কিন্তু তুমি দেয়াল টানলেই দেখা বন্ধ। এই যে এভাবে। বলতে বলতে তিনি আমার মাথায় ঘোমটা টেনে দিলেন। আমি ঘোমটা সহ বোকা চোখে তাকালাম। তিনি সেই দৃষ্টি উপেক্ষা করে বললেন, দুঃস্বপ্ন দেখছিলে নাকি? ঘেমে গেছো? আমি তাৎক্ষণিক দেয়াল ঘড়িটার দিকে তাকালাম। প্রায় 10টা বাজে। মাথায় যেন ভারী আঘাত পড়ল। আতঙ্ক ছড়িয়ে পড়ল চেহারায়। অমিত ধরতে পেরে বলল, কি হয়েছে তাই বা? আমি উত্তর দিলাম না। রান্নাঘরে দিকে ছুটলাম দ্রুতপদে। বসার রুম পেরিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়ালাম। শাশুড়িমা চুলায় কিছু একটা করছেন। আমি ভেতরে ঢুকে বিনয়ের সাথে ডাকলাম, আম্মা। তিনি পিছু ফিরলেন। আমি ভয়ে জড়সড় হলাম। এক কদম সামনে এগিয়ে চোখ বন্ধ করলাম। সাথে সাথে স্বপ্নে দেখা আপু আর তার শাশুড়ির সেই করুণ দৃশ্য ভেসে উঠল চোখের পর্দায়। আমি ভিতর ঢোক গিলে বললাম, উঠতে দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন। তার দিক থেকে কোনো উত্তর পেলাম না। আমি আরও ভয় পেয়ে গেলাম। মনে পড়ল বধূবরণের মুহূর্তগুলো। তিনি আমায় খুশি মনে বরণ করেছিলেন, আদর করে খাইয়েছিলেন, ভালোবেসে চুমো দিয়েছিলেন। সেই মমতাটুকু আমি আজও আশা করছিলাম, কিন্তু তেমনটা কি সম্ভব? অসম্ভব। শাশুড়িরা মায়েদের মতো সবসময় মমতাময়ী হয় না। সময়ের সাথে সাথে রূপ বদলায়, ক্ষমতা ধরে রাখতে চায়, পুত্রকে নিজ মুঠিতে রাখতে চায়, ব্যবহারে কার্যকলাপে বারবার প্রমাণ করে দেয় মেয়েটি অন্য ঘরের। এ ঘরে তার কোনো অধিকার নেই, কোনো প্রাপ্তি নেই, কোনো যত্ন নেই। আমার শঙ্কিত চিন্তা ভাবনার মধ্যে তিনি ডেকে উঠলেন, অমিত, এই অমিত। আমার ভয় এবার কাঁপাকাঁপি পর্যায়ে চলে এলো। নিজেকে নিজেই প্রশ্ন করলাম, অমিতকে ডাকছি কেন? বিচার দেবে? ছেলেকে দিয়ে শাস্তি দেওয়াবে? কি শাস্তি দেবে? মারধর করবে ছোট দুলাভাইয়ের মতো? আমি চোখ মেললাম।
শাশুড়ির নিকট এগিয়ে এসে অনুরোধের সুরে বললাম, আর এমন হবে না, মাফ করে দিন। কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। তিনি কিছু বললেন না, কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলেন। ততক্ষণে অমিত চলে এলো। মায়ের উদ্দেশ্যে বলল, ডাকছিলে মা? শাশুড়ি মা আমার কাছ থেকে সরে ছেলের কাছাকাছি গিয়ে দাঁড়ালেন। আমার ভাবনাকে সত্য প্রমাণ করতে বুঝি বললেন, তোর বউকে বাপের বাড়ি রেখে আয় এখনই। মায়ের আদেশে অমিত কোনো প্রতিক্রিয়া করলেন না, নীরব চেয়ে থাকলেন আমার দিকে। তার চোখে চোখ পড়তে আমি মাথা নিচু করে ফেললাম। শাশুড়ি মা নিজ থেকেই কারণ উল্লেখ করলেন, বাড়িতে বউ থাকতে যদি আমাকে চুলা জ্বালাতে হয়, নাস্তা তৈরি করতে হয়, তাহলে বউ রেখে কী লাভ? অমিত এবারও চুপ থাকলেন। আমার শ্বাসক্রিয়া বন্ধ হয়ে আসলো। সে সময় টের পেলাম অমিত আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। সঙ্গে সঙ্গে কল্পনার আলোয় উপস্থিত হলো ছোট আপু। নরম শরীরের আঘাতের দাগগুলো হলো সূর্যের মতো তেজময়। আমি শিউরে উঠলাম। প্রলয় ঘটল চিন্তা গম্যের। অশ্রুপাত শুরু হওয়ার পূর্বক্ষণেই বললেন, মাকে খুশি করার সূত্র বলে দেওয়ার বড় অঙ্কে ভুল করলে। আমি টলমল চোখে তার দিকে তাকালাম। তিনি হেসে ফেললেন, যেন আমার নির্বোধতায় দারুণ মজা পেয়েছেন। ঠোঁটের কোণে হাসি রেখে বললেন, আমার মা ভালোবাসতেই ভালোবাসে। আমার তাকানোর ভঙ্গি বদলানো দেখে অমিত বললেন, এখনো বুঝতে পারছো না? তোমাকে ভয় পেতে দেখে মা মজা করছে। আমি পলক ফেললাম। দৃষ্টি ঘুরিয়ে আনলাম শাশুড়িমার দিকে। তিনি মিটিমিটি হাসছেন। হাসিটি আমার পছন্দ হলো না। চোখে জমে থাকা পানি শুকিয়ে গেল নিমেষেই। ঠিক সেই সময় চিনতে পারলাম আমার বদলে যাওয়া রূপ। খেয়াল হলো আমি কতটা দুর্বলতা প্রকাশ করে ফেলেছি। অথচ এমনটা আমি কখনোই চাইনি। তবুও কেন এমন হলো? এ বাড়িতে থেকে যাওয়ার মতো ইচ্ছে, রুচি, বাসনা কোনোটাই নেই আমার। বের করে দিলে কি হবে? কিছুই না। আর অমিত, তাকে কেন এত ভয় পেলাম? হাত তুললেই কি আমি মেনে নিতাম? চুপচাপ মার খেয়ে যেতাম? একদমই না। আমি এত নরম মেয়ে নই। অত্যাচার সহ্য করা গৃহবধূ না। এই বিয়েটাই তো মন থেকে মেনে নিইনি। তাহলে এমন আচরণ আমার দ্বারা সম্ভব হলো কী করে? এখনও স্বপ্নে আছো নাকি? অমিতের প্রশ্নে আমার ভাবনাচ্ছেদ ঘটল। আমার প্রশ্নের উত্তরও মিলল। স্বপ্নে না থাকলে তার প্রভাব ঠিকই পড়েছে। এক মুহূর্তের জন্য নিজের মধ্যে ছোট আপুকে অনুভব করেছিলাম। সেই জন্য হয়তো এমন আচরণ করেছি। আমি পূর্ণ দৃষ্টিতে তাকালাম অমিতের দিকে। বললাম, ছিলাম, এখন আর নেই। রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে শাশুড়িমা এগিয়ে আসলেন। কাঁধে আলতো হাত রেখে আদরে গলায় বললেন, পাগলি মেয়েটা, এটুকুর জন্য এত ভয় পেলে চলে? আমি তো এ সময়টা পাড়ি দিয়ে এসেছি, তাই না? আর কেউ না বুঝলেও আমি জানি এ সময় কতটা ক্লান্তি থাকে শরীর মন। একটু বিশ্রাম না নিলে হয়? পরিবারের জন্য তো মন কাঁদে সারাক্ষণ। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ মানিয়ে নিতেও অনেকটা সময় লাগে। তোকে এত অস্থির হতে হবে না, মাপ চাইতে হবে না। নিজের মতো করে ধীরে সুস্থে মানিয়ে নিতে থাক। ভয় পাওয়ার কিছু নেই। আমার উদ্যত পা দুটো আবারও আটকে গেল ওই মমতাময়ের মায়ায়। শুধু খেয়াল রাখিস, তোদের ভেতরের ব্যাপারগুলো যেন বাইরে না আসে, কেউ কানাকানি করতে না পারে। আমি বুঝতে পারিনি এমনভাবে তাকালে তিনি ফিসফিসে বললেন, গোসল করিসনি কেন? অমিত শুনতে পেল নাকি কে জানে, তিনি আমাদের একা ছেড়ে চলে গেলেন। শাশুড়িমাও সুযোগ বুঝে মনে করে দিলেন আত্মীয়রা এখনও বাড়িতে ঘুরঘুর করছে। এ অবস্থায় তাদের সামনে পড়া মানে লজ্জা। নাস্তার জন্য সবাইকে ডাক পাঠানো হয়েছে। জলদি গোসল করে আয়। অমিতের জামা কাপড়ের পাশে সুতি শাড়ি ভাঁজ করা আছে। নতুন বউ শাড়ি পরলে ভালো লাগবে। আমি আর সময় ব্যয় করলাম না, রুমের দিকে ফিরে এলাম। ভিন্ন ভিন্ন রঙের অনেকগুলো শাড়ি রাখা। কোন রংটা পরব ভাবনায় পড়তে অমিতের গলা পেলাম, লালটা পরো। সোনালি পাড়ের সাথে আলতা রংটা খুব মানায়। আমি খানিকটা চমকালেও তার দিকে ফিরলাম না। লাল রং ফেলে অন্য রঙের একটি শাড়ি নিয়ে বললাম, আমার পেছন পেছন ঘোরা বন্ধ করুন, এটা আমার অপছন্দ। অমিত তাহলে আলতা পরানোর মতো স্থায়ী দুটো পা পেল? অপরিচিত নারী কণ্ঠে আমি ঘাবড়ালাম। চোখ তুলে তাকালাম নারী মুখটার দিকে। তার চোখ দুটো তখনও আমার পায়ের দিকে স্থির। গোসল করার পরও রং রয়ে গেছে মানে অমিত তোমাকে অনেক ভালোবাসে, ঠিক বলেছি তো? প্রশ্ন করে তিনি আমার দিকে তাকালেন। আমি গোসলখানা থেকে পুরোপুরি বের হলাম। এক কদম এগিয়ে এসে বললাম, আপনি? তিনি উত্তর না দিয়ে হাসলেন। নিজের পা দুটো বিছানায় তুলে আরাম করে বসলেন। আমাকে ইশারায় বসতে বললেন। আমি বসলে হাত দুটো টেনে কানের কাছে ফিসফিস করে বললেন, হিন্দুরা তো সিঁদুর নিয়ে মজা করে, আমি আলতা নিয়ে করলাম। বলতে বলতে আরেক দফা হেসে ফেললেন। সে হাসি দীর্ঘ হলো। হাসির মধ্যে বললেন, তখন আমি খুব ছোট,
ক্লাস 3 কি 4-এ পড়ি। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাম লিখিয়েছি। রবীন্দ্রসঙ্গীতে দল নাচ হবে। সে নাচের জন্য আবার শাড়িও পরতে হবে। সবাই খুব সুন্দর করে শাড়ি পরল, আমিও পরলাম। নাচ শুরু হওয়ার কয়েক মিনিট আগে দেখলাম সকলে আলতা পরেছে, কিন্তু আমি পরিনি। এখন কি হবে? আলতা ছাড়া তো ওদের মতো লাগবে না। আমি দলনেতার কাছ থেকে আলতার ব্যবস্থা করলাম, কিন্তু হাত ভর্তি চুড়ি নিয়ে পরে কি করে? বসলে তো শাড়ি নষ্ট হয়ে যাবে। এদিকে মাও কাছে নেই, স্টেজের সামনে বসে আছে আমার নাচ দেখবে বলে। আমি আলতা হাতে এক কোণ থেকে ডাকলাম, মা শুনল না। অমিত শুনল। ইশারায় বললাম মাকে ডেকে দিতে, সে বুঝল না, ছুটে আসলো আমার কাছে। আমি মাকে ডেকে দেওয়ার জন্য বলতে যাব, তখনই আমাদের ডাক পড়ল নৃত্য পরিবেশনের জন্য। আমি দৌড়ে দিতে গিয়েও থমকে গেলাম। অমিতের হাতে আলতা দিয়ে বললাম, ভাই পায়ে পরিয়ে দিত। অমিত আলতার মুখ খুলতে গিয়ে আলতা ফেলে দিল আমার গায়ে। সারা শরীরে মেখে সে কি কেলেঙ্কারি অবস্থা! নাচ থেকে বাদ পড়ে গেলাম। এই দুঃখে আমি কেঁদে কেঁদে বুক ভাসালাম। নাও খাওয়া বন্ধ করে দিলাম। অমিতের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। আমার এই শোক পালন অমিত মানতে পারল না। সে অভিমান ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। বাবাকে বলে আলতা আনালো। মায়ের কাছ থেকে আলতা পরানো শিখে আমার পিছ পিছ ঘুরতে শুরু করলো। আমি অভিমান ভাঙলালেও আলতা পরলাম না। অমিত ধরে নিল শাড়ি পরলে আলতা পরতে হয়। তারপর থেকে আমি শাড়ি পরলেই সে আলতা নিয়ে হাজির হয়ে যেত। একসময় এই ব্যাপারটা তার অভ্যাসে পরিণত হয়ে গেল। আমি বড় হলাম, ও বড় হলো, কিন্তু আলতা পরানোর অভ্যাসটা ছাড়ল না। তন্মধ্যে আমার বিয়ে হলো। স্বামীর সাথে ইতালি চলে যেতে হলো। অমিত দুঃখ পেল, আমিও। ভাবলাম এবার বোধহয় আলতা পরানোর অভ্যাসটা কাটবে, কিন্তু কাটেনি। কয়েক মাস পর মা ফোন দিয়ে নালিশ করতে শুরু করলো। অমিত নাকি মায়ের পায়ে আলতা পরিয়েছে, কাজটা করেছে ঘুমের মধ্যে। মা তো রেগে বেগে ফায়ার। পাশের বাসার কাকিমা দেখে নাকি খুব হেসেছে। বুড়ো বয়সে এসবে মানায়? আমিও অমিতকে, আপনি অমিতের আপু? আমার হঠাৎ প্রশ্নে তিনি থমকে গেলেন। বলতে চাও কথাগুলো ভেতরে চালান করে বললেন, ধরে ফেলেছ তাহলে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তাই চুপ থাকলাম। তিনি বললেন, অমিত বলেছিল তুমি খুব সাহসী, বুদ্ধিমতী। প্রথম দেখায় প্রমাণ দিয়ে ফেললে। বুঝিনি। বিয়ের পর দিনই স্বামীকে নাম ধরে ডাকছ, তাও আবার তার আপুর সামনে। এর জন্য কিন্তু সাহস লাগে। আমি আবার চুপ হয়ে গেলাম। সে সময় অমিত রুমে ঢুকলেন। আমার সাথে চোখাচোখি হতে বললেন। বিয়েতে ইরফান ভাইয়াও আসতে চেয়েছিলেন, অফিসের কাজে ব্যস্ত ছিলেন দেখে বিয়ের দিন আসতে পারেনি। আপু মাত্রই আসলো। আমি ধরে নিলাম ইরফান ভাইয়া আপুর স্বামী, তাই জিজ্ঞেস করলাম, ভাইয়া এ রুমে আসলেন না যে? আপুর হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। আমার হাত ছেড়ে দিয়ে বললেন, ছুটির ব্যবস্থা করতে পারেনি। আপনি একা এসেছেন? আপু উত্তর দিল না। মলিন ভাব কাটিয়ে বললেন, শুনেছি বিয়ের সবকিছু নাকি ভাই নিজে গিয়ে কিনেছে। বউকে কি কি দিল দেখাও তো দেখি। বিয়ের উপহারগুলো কিন্তু দেখব। আমি বসা থেকে দাঁড়ালাম। বিয়ের শাড়ি গয়না বের করে দিয়ে থমকে গেলাম। মনে হলো অমিত যে সবার থেকে আলাদা নয়, এটা প্রমাণ করার সেই সুযোগ। অযথায় চটে গিয়ে বললাম, কেন দেখাবো? আমার জিনিস দেখে আপনার কি কাজ? দেখে তো বলবেন এটা খুব সুন্দর, ওটা খুব সুন্দর। বলতে বলতে সব হাতে নেবেন, তাই না? এসব আমার জানা। কিছু দেখাবো না আমি। আমি খেয়াল করলাম আপুর মুখের রং পাল্টে গেছে। বিস্ফোরিত চোখে চেয়ে আছে। আমি আরও বললাম, আপনি অনুমতি ছাড়া আমার রুমে ঢুকেছেন কেন? ভাইয়ের রুম হলেই যখন যখন ঢুকে পড়তে হবে? ভাই ছাড়াও যে এ রুমে অন্য কেউ থাকতে পারে, এইটুকুন আপনার জানা নেই? সে কি ভাববে এইটুকু বোঝ আপনার নেই? আমি একটু দম নিয়ে আবার বললাম, আমি এখন সাজব, আপনি বের হন। আপনি থাকলে আমার অসুবিধা হবে। আপু বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। অমিতের দিকে চাইতে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে আটসাট হয়ে দাঁড়ালাম। পুরো রুম থমথমে। কিছু সময় নীরব, নিশ্চুপ, নিঃশব্দে কাটল। তারপরে অকস্মাৎ হাসির শব্দে কেঁপে উঠলাম আমি। সুরের ফোয়ারায় রূপান্তর হলো থমথমে পরিবেশ। আমি যন্ত্রের মতো ঘুরে দাঁড়ালাম ভাই বোনের দিকে। আকাশমাপের বিষয় নিয়ে তাদের শরীর দোলানো হাসি দেখলাম। হাসির শব্দ একটু কমে আসতেই আমাকে জড়িয়ে ধরলেন অমিতের আপু। কানের পাশে মুখ নামিয়ে আরও কিছুক্ষণ হাসলেন নিচু শব্দে। আমি বিপরীতে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমাকে ছেড়ে এক পলক তাকালেন আমার মুখটায়। নিজের কান থেকে দুল খুলে আমার কানে পরিয়ে দিয়ে বললেন, সুখী হও। আমি স্তব্ধ বদনে আপুকে চলে যেতে দেখছিলাম। তখনই পাশ থেকে অমিত বললেন, ভালো অভিনয় ছিল। আমি চকিতে ঘাড় বাঁকালাম। তিনি গম্ভীর গলায় বললেন, অভিনয় ছিল বলে আমি এখনো চুপ আছি। না হলে বিনা দোষে কাউকে অপমান করা আমি মেনে নিতাম না।
সে যেই হোক। নিজেকে আলাদা দাবি করছি মানে এই নয় আমার রাগ নেই, বিবেক নেই, ভালো মন্দ আলাদা করার জ্ঞান নেই। কোনো ভালো মানুষের মন প্রথম পরিচয়ে কারো সাথে দুর্ব্যবহার করতে পারে না। তুমিও পারো না, কারণ আমার বউ ভালো মনের অধিকারী। তাই বা আমাকে মিথ্যা প্রমাণ করতে গিয়ে নিজেকে খারাপ প্রমাণ করো না, পরে নিজেই কষ্ট পাবে। আমার মাথা আপনা আপনি নিচু হয়ে গেল। অমিত একটুখানি চুপ থেকে দূরে সরে দাঁড়ালেন। দূর থেকে বললেন, আপুকে দোলজোড়া আমি গিফট করেছিলাম। আমার উপার্জন থেকে আপুকে দেওয়া প্রথম উপহার। খুশি হয়ে সঙ্গে সঙ্গে কানে পড়েছিল। তারপর আর কখনো খুলতে দেখিনি, বিয়ের দিনও না। অমিত থেমে গেলে আমি মাথা উঁচু করলাম। দেখলাম এদিকে এগিয়ে আসছেন। আমার থেকে সামান্য দূরত্বে দাঁড়িয়ে কানের দিকে তাকালেন। বললেন, তুমি খুব সৌভাগ্যবতী। আমি তার সামনে থেকে চলে এলাম। দরজা পেরোতেই টের পেলাম অশ্রুকণার উপস্থিতির। বুক ভারী হয়ে আসলো অনুশোচনায়। ব্যাকুল চিত্তে খুঁজতে লাগলাম আপুকে। এই রুম থেকে সে রুমে ছুটে বেড়ালাম। যাকে সামনে পেলাম তার কাছে আপুর খোঁজ চাইলাম। অবশেষে শাশুড়িমার রুমে পাওয়া গেল তাকে। খাটের ওপর বসে আছেন পা তুলে, কোলের ওপর মাঝের আকারের লাগেজ। চেন খুলে কী সব বের করছেন। আমি ধীরে ধীরে কাছে এগিয়ে গেলাম। কিছু বলতে হলো না আমাকে। তিনি লাগেজে চোখ রেখে বললেন, বসো। আমি বসলাম। কান থেকে দোলজোড়া খুলে বিছানায় রাখতে তিনি জিজ্ঞেস করলেন, পছন্দ হয়নি? আমি উত্তর দেওয়ার সুযোগ পেলাম না। তার আগেই বললেন, নাকি পুরনো বলে ফিরিয়ে দিলে? আমি করুণ চাহনি ফেললে তিনি ঠোঁট টেনে হাসলেন। বললেন, অন্যদের মতো দামি উপহার কেনার সামর্থ্য আমারও আছে। ইরফানের ব্যাপারে কোনো কার্পণ্য দেখাবে না, কিন্তু ভালোবেসে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি কাউকে উপহার দেওয়ার সামর্থ্য সবার থাকে না, একমাত্র আমারই আছে। আর তুমি সেই উপহার ফিরিয়ে দিতে আসছো? আমি ভীতু চোখে তাকালে তিনি কান বাড়ালেন আমার দিকে। বললেন, ঠিক আছে, ফিরিয়ে যখন দেবেই তাহলে আমার কানে পরিয়ে দাও। এই জিনিস তো আমি স্পর্শই করব না। আমি কানের দুল তুলে নিলাম। তার কানে পরিয়ে দেওয়ার বদলে নিজের কানে পরে নিলাম দ্রুত। তিনি ঠোঁট টিপে হেসে বললেন, তুমি আসলেই বুদ্ধিমতী। আমি জোরপূর্বক হাসলাম। আপু দুটো পাঞ্জাবি বের করে বললেন, বাবার ভাইয়ের জন্য এনেছি। অমিতকে কোনটা দিই বলো তো? আমি পাঞ্জাবির দুটির দিকে তাকিয়ে থাকলাম একমনে। বেশ কিছুক্ষণ খতিয়ে দেখে বললাম, দুটো তো একই রঙের, একই ডিজাইনের। আমাকে বিভ্রান্ত করতে পেরে ভারী খুশি হলেন আপু। শব্দ করে হেসে বললেন, একই রকম কিনলে তো একই রকম হবে। তাহলে পছন্দ করতে বললেন কেন? যখন কিনেছিলাম তখন তো জানতাম না পছন্দ করে দেওয়ার মতো এমন একজন সঙ্গী পাব। তাই একই রকম কিনে ফেলেছি, যাতে দোটানায় না পড়ি। এদিকে তোমাকে পেয়ে লোভটাও সামলাতে পারলাম না, তাই নিজেকে খুশি করতে জিজ্ঞেস করলাম। আমি মুগ্ধ হলাম। ঘোরলাগা দৃষ্টিতে আবিষ্কার করলাম একজন হাসি খুশি প্রাণবন্ত নারীকে। অমিত হয়তো ঠিকই বলেছে, আমি আসলেই সৌভাগ্যশালী। না হলে বহু বছর পর এমন চঞ্চল চিত্তের নারী দেখা পাই। অমিতকে রাগানো এত সহজ না। অকারণে চেঁচানো একদম পছন্দ করে না। তর্ক বিতর্কে জড়ানো উশৃঙ্খল মানুষজন থেকে সবসময় দূরে থাকে। তুমি যদি একান্তই তার রাগ দেখতে চাও তাহলে দাগ লাগাতে পারো। দাগ? ও কিনো কিছুতে দাগ পছন্দ করে না। এই যেমন ধরো জামা কাপড়ে, খাবার কিংবা অন্য কিছুর দাগ। আপুর কথা ঠিকমতো বুঝলাম না, তবুও চুপ থাকলাম। ভাবখানা এমন যে সব বুঝে গেছি। আপুর লাগেজ থেকে লাল রঙের একটি সুন্দর শাড়ি আর আলতা বের করে আমার হাতে দিয়ে বললেন, যেদিন ভাইয়ের হাসি দেখতে ইচ্ছে হবে সেদিন এই শাড়িটা পরে ভাইকে বলো আলতা পরিয়ে দিতে, কেমন? আমি মাথা একপাশে কাত করে উঠে দাঁড়ালাম। আপুর কাছ থেকে চলে আসতে গিয়েও থেমে গেলাম। এক মুহূর্ত চুপ থেকে বললাম, আপনাকে একটু জড়িয়ে ধরি। আপু একটু অবাক হলেন না। কোল থেকে লাগেজ সরিয়ে ফেললেন চট করে। হাত দুপাশে ছড়িয়ে বললেন, এই জন্য অনুমতি লাগে? আমি দৌড়ে আপুকে জড়িয়ে ধরলাম। কেঁদে ফেললাম অকারণেই। কান্না বিজড়িত গলায় বললাম, চলবে। আলতারাঙা পা, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।